আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদের পরিচয় জানি মোটামুটি ভাবে, যেহেতু তোমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করে নিয়েছি। তোমাদের পরিচয়গুলো আমি জানি, সমস্যা নেই। আরো পরবর্তীতে আমি কথা বলবো, যেহেতু আমি তোমাদের বললাম যে আমি আসলে সেই সন্ধ্যা থেকে ক্লাস করতেছি। তো এরকমই হবে, মানে ক্লাস শেষ করে, আমার ক্লাস শেষ করে তোমাদের ক্লাস নিতে হবে। এখন আমার কথা শোনো। আজকে আমাদের প্রথম ক্লাস। আমি মূলত যেটা বিশ্বাস করি বা মনে করি, যেহেতু অনার্স মাস্টার্স আমি দূরে কমপ্লিট করেছি, এখন আরো একটা অন্য জায়গায় আসছি, সিএতে আছি। তো আমি যেটা মনে করি যে তোমাদের যোগ্যতা সামর্থ্য সবই আছে। 1 মাস যদি পড়াশোনা করো, অথবা টানা যদি 2-3 সপ্তাহ পড়াশোনা করো, যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট হও বা যে কোনো জায়গার স্টুডেন্ট হও না কেন, বা যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট হও না কেন, সেই সাবজেক্টগুলো কমপ্লিট করা সম্ভব যদি ধারাবাহিকভাবে পড়াশোনা করা যায় 2 থেকে 3 সপ্তাহ। তো এখন এই কাজটা তোমাদের এখন করতে হবে, যাদের কিছুদিন পর পরীক্ষা। তো আমি এই অল্প সময়ে, ঠিক যেভাবে ক্লাসের সময়টাও অল্প করে করাবো, এবং ঠিক অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়ারও যা কৌশলগুলো আছে সেগুলো সুন্দরভাবে আমি বলে দেবো বা শিখাই দেবো। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, যেহেতু কয়েকদিন পরেই পরীক্ষা। এখন পরীক্ষা যদি আগস্টে হয় তাহলে তো 3 মাসের মতো সময় পাবো, সেটা আলহামদুলিল্লাহ। কিন্তু মনে করো, ধরে নাও তোমাদের পরীক্ষা 1 মাস পরেই। সুতরাং আমাদের হাতে সময় কতদিন? 30 দিন। আমরা 30 দিনকে টার্গেট করে পড়াশোনা করব। অর্থাৎ আমি চাচ্ছি যে তোমাদের প্রস্তুতিটা আমি 30 দিনের মধ্যে কমপ্লিট করে দেব। ঠিক আছে? তাহলে এজন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা আমি সুন্দর করে বলে দিতেছি, তোমরা একটু শোনো। তোমরা আগে যে জিনিসটা দেখবা বা যে জিনিসটা বুঝবা, সেটা হলো যে তোমার সাবজেক্ট কয়টা। এই জিনিসটা তোমরা অনেকেই জানো না যে তোমাদের সাবজেক্ট কয়টা। তো তোমাদের যারা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে আছো অথবা 7 কলেজে আছো, মোটামুটি ভাবে তোমাদের এই যে ফার্স্ট ইয়ারের দিকে সাবজেক্ট মোটামুটি ভাবে 6টা থাকতেছে, স্পেশালি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের। তো দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো একই, একই সাবজেক্ট। কিন্তু মার্কেটিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো একটু ভিন্ন। কিন্তু তারপরেও এখানে যে সাবজেক্টগুলো মিলে যায়, সিলেবাসগুলো প্রায় একই। ঠিক আছে? এটা হলো বিষয়। তাহলে তোমরা, আমি যে তোমাদের পিডিএফটা দিয়েছি সেই পিডিএফটা থেকে তোমাদের সাবজেক্ট কোথায় কতটুকু সেগুলো দেখে নিবে। এবং একই সঙ্গে আমি এগুলো নিয়ে আলোচনা করব না, কারণ তোমরা যথেষ্ট বড় হইছো, এই জিনিসগুলো নিজে পড়ে বোঝার সামর্থ্য তোমাদের আছে। তোমরা জানো তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। 80 মার্কের পরীক্ষা হবে, 20 মার্ক স্যারদের হাতে। আর এই 80 মার্কের মধ্যে যে কোশ্চেন গুলো করা হবে সেটা 3টে সেকশন থাকবে। একটা হলো ক সেকশন, খ সেকশন, এখানে হলো গ সেকশন। এটাও তোমরা খুব ভালোভাবে জানো। তো আশা করব পিডিএফটা অবশ্যই পড়বা, কারণ এই পিডিএফ পড়লে তুমি অনার্স মাস্টার্স পর্যন্ত যতদূর পড়বা, দেখবা এই পিডিএফ এর কথা বা দিক নির্দেশনাগুলো তোমাদের কাজে লাগবে। তো সেক্ষেত্রে তোমরা এখানে দেখে নিলা যে তোমাদের মূলত হচ্ছে, একটু দাঁড়াও, একটা মিনিমাইজ হয়ে গেছে যার কারণে। ওকে। তো দেখো তোমরা, যে জিনিসটা বলছিলাম, যে তোমাদের এই যে কোশ্চেন থাকবে হলো 3টে সেকশনে। তো এই জিনিসটাও তোমরা অনেকে জানো না, এখানে আমি পিডিএফ এ সুন্দর করে সবকিছু বলে দিয়েছি, যেটা তোমাদের একদম মাস্টার্স পর্যন্ত কাজে লাগবে। ঠিক আছে? তানভীর, ভিডিও অফ করে হলো। ঠিক আছে? তোমার ক্যামেরা এদিকে শো হচ্ছে, তুমি খালি গায়ে আছো। তো এখন এই জায়গায় দেখো, আমি খুব সুন্দরভাবে তোমাদের এই জিনিসটা বুঝাই দিয়েছি যে ক সেকশনে কি ধরনের কোশ্চেন হবে, খ সেকশনে কি ধরনের হবে, গ সেকশনে কি ধরনের হবে, এবং কয়টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, কত মার্ক থাকবে। সম্পূর্ণ বিষয় কিন্তু এখানে আলোচনা করা আছে। তো তোমরা যারা এই যে জানো না, সিলেবাস জানো না, তোমার সাবজেক্ট কয়টা জানো না, দয়া করে এই পিডিএফটা পড়বা। ঠিক আছে? এগুলা নিয়েই 2-3টে ক্লাস নেওয়া যায়, কিন্তু আমি এখানে অল্প সময়ের মধ্যে শেষ করে দিয়ে আজকে আমি তোমাদের হচ্ছে পড়াশোনার ভিতরে ঢুকবো, যেহেতু সময় কম। তাহলে তুমি সাবজেক্ট কতটা সেটা জানলা, তোমার সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে হবে সেটা জানলা, প্রত্যেকটা সেগমেন্টে কতটা করে কোশ্চেন করবে এবং তোমাকে কতটা করে কোশ্চেনের উত্তর করতে হবে, এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। এবং একই সঙ্গে
তোমার এখানে একটা সতর্কতামূলক বিষয় আছে যেটা তোমাদের খুব মনোযোগ সহকারে মাথায় রাখতে হবে। যদিও তোমরা যারা আমার কোর্সে আছো তোমাদের এই ধরনের ঝামেলায় পড়তে হবে না যে আসলে তুমি কয়টা সাবজেক্টে ফেল করলে সেকেন্ড ইয়ারে উঠতে দিবে আর কয়টা সাবজেক্টে ফেল করলে সেকেন্ড ইয়ারে উঠতে দিবে না, কতটাতে ইমপ্রুভ দিতে পারবে কতটাতে ইমপ্রুভ দিতে পারবে না, এখানে কিন্তু আলোচনা করা আছে। তো পড়লেই বুঝতে পারবা। কিন্তু আমি তোমাদের যেটা বলবো, তোমরা যদি আমার কথাগুলো যদি শোনো, এগুলো আমাদের কনসিডার করাই লাগবে না। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হলো এই চারটা, নিচের যে চারটা, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমরা অনেকেই জানোই না যে তোমাদের জিপিএটা বা সিজিপিএটা কিভাবে কাউন্ট হবে, কত পেলে এ প্লাস, কত পেলে বি, কত পেলে সি। এই জিনিসটা তোমরা বোঝো না। দয়া করে এই জিনিসটাতে একটু চোখ রাখবা এবং তোমাদের টার্গেট গুলো ফিক্সড করবা। এক্সাম হলে বসে মূলত এই জিনিসগুলো তুমি ক্যালকুলেশন করে বুঝতে পারবা যে তুমি 80 মার্কের উত্তর করলা না 70 মার্কের উত্তর করলা, তোমার এ প্লাস আসবে না বি আসবে। তোমাদের যদি মাথার মধ্যে এই জিনিসগুলো থাকে, তুমি কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারবে তোমার কি রকম রেজাল্ট আসবে। তো এখন এই তো এখন এই 2 পৃষ্ঠায় আমি যে কথাগুলো বললাম বা যে জিনিসগুলো দেখালাম, তোমাদের কি কোনো কোশ্চেন আছে যে ভাই আমি এই গ্রেডিংটা বুঝি না, ভাই আমি এই যে সিলেবাস যেটা দেখালেন সেইটা বুঝি না? এমন কেউ কি আছো যে এই জিনিসটা বোঝো না? বলো। যেহেতু তোমরা স্কুল কলেজে জিপিএ 5 এর উপর পড়াশোনা করছো, এখানে কিন্তু জিপিএ 5 নাই, এখানে সিজিপিএ 4। ঠিক আছে? তো পার সাবজেক্টে যেভাবে মার্ক কাউন্ট করা হয়, টোটাল যে 100 মার্ক থাকবে তার মধ্যে তো 80 মার্ক হচ্ছে তোমার পরীক্ষা হবে, আর 20 মার্ক কিন্তু তোমার স্যারের কাছে। তো স্যারের কাছ থেকে তুমি 10 মার্ক নিশ্চিত পাবা, অথবা 15 মার্কের মতো এগুলো পাওয়া যায় মোটামুটি ভাবে। তাহলে এগুলোর হিসাব বাদ রাখো। বাদ রেখে তুমি এই দিকে দেখো 80 মার্কের মধ্যে তুমি 70 টার্গেট করবা, 75 টার্গেট করবা, এগুলো কিন্তু পাওয়া সম্ভব। তো এখন কথা হলো, এই জায়গায় যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হলো এই 80 বা 100 মার্কের মধ্যে টোটাল মার্ক যদি তুমি 80-র উপরে পাও, তাহলে যে জায়গায় তোমরা 5 ক্যালকুলেশন করতে এখন সেটা কিন্তু 4। এবং তোমাদের এসএসসি বা একাডেমিক জায়গাতে 10 মার্কের ডিস্টেন্স থাকতো, কিন্তু এখানে 10 মার্কের ডিস্টেন্স কিন্তু নেই। এখানে দেখো 80 উপরে থাকলে এ প্লাস, এরপর দেখো 75-এর উপরে থাকলে এবং 79 বলতে পারো বা 80-র নিচে যদি বলো সেটাকে এ ধরা হচ্ছে। তাহলে এই যে মাত্র 5 মার্কের ব্যবধানের কারণে তোমার যে জিপিএ এর একটু কম বেশি হবে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার টোটাল যে সিজিপিএ সেটা ক্যালকুলেশনে। ঠিক আছে? আর এখানে আরো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো যে তোমাদের একাডেমিক লাইফে ফোর্থ সাবজেক্ট নামে একটা সাবজেক্ট থাকে। এই ফোর্থ সাবজেক্টটা অটোমেটিক্যালি তোমার রেজাল্ট বাড়ায় দেয়। কারণ তোমরা দেখো, তোমরা যদি হচ্ছে এইচএসসি তে 60টা সাবজেক্টে পরীক্ষা দিয়ে থাকো, তোমাদের মোট যে জিপিএ এর মার্ক সেটাকে কিন্তু 6 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। এখানে ফোর্থ সাবজেক্ট যেটা 7 নাম্বার যে সাবজেক্টটা ছিল সেটা দিয়ে কিন্তু ভাগ দেওয়া হয় না, অর্থাৎ 6 দিয়ে ভাগ দেওয়া হয়। কিন্তু ইউনিভার্সিটিতে দেখবা যে তোমাদের 6টা সাবজেক্ট, তোমার যে টোটাল মার্ক হবে ক্যালকুলেশন করে 6 দিয়েই কিন্তু ভাগ দেওয়া হবে। সুতরাং একটা সাবজেক্টে খারাপ করবা মানে পুরো রেজাল্টটা কিন্তু খারাপ হয়। খুব বড় একটা ইম্প্যাক্ট থাকে এই জায়গায়। তো স্বাভাবিকভাবে এই জিপিএ মার্কিং এর যে বিষয়টা আছে এগুলো সম্পর্কে যদি তোমার সতর্ক থাকে, তাহলে তুমি তোমার প্রস্তুতি নিতে খুব সহজ হবে। তো বলো, তোমরা এখানে বোঝো নাই এমন কোন শব্দ ওয়ার্ড আছে? তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, পিডিএফ গুলো গ্রুপের লিংকে দেওয়া আছে, দয়া করে এই জিনিসগুলো দেখবা। যে ইনফরমেশন গুলো তোমাদের বন্ধু বান্ধবরা পুরো 1 বছর ধরে পড়ছে বা শিখছে, সেগুলো তোমরা জাস্ট 5-10 মিনিটে এই 2টা পেজ পড়লেই তোমরা বুঝতে পারবা। আসো, এবার আসো। এখন ভাইয়া এই তোমাদের যে যে সাবজেক্ট গুলো ভাইয়া একটা আছে। প্রশ্ন হ্যাঁ, ছিল। বলো বলো। ভাই যে মেজর নন মেজর বা আমাদের ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে প্রমোশনের জন্য মানে কিরকম মাল লাগবে? যে ডি গ্রেড দেখলাম 3টাতে, এটা দুটো ডিটেলস বলতেন একটু। এই যে এই জায়গাটার কথা বলতেছো যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার জন্য, জি জি ভাইয়া। এখানে দেখো কি বলা আছে। এখানে তোমাদের হচ্ছে যে মানে কোর্স কারিকুলাম আছে, সেখানে বলে দেওয়া আছে যে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে 3টি তথ্য কোর্সে ডি থাকতে হবে। মানে হলো তোমাদের 6টা সাবজেক্ট, এই 6টা সাবজেক্টের মধ্যে ডি মানে কিন্তু শুধু পাস করছো। 6টা সাবজেক্টের মধ্যে মিনিমাম 3টা সাবজেক্টে তোমাকে পাস করতেই হবে। তুমি যদি 3টা সাবজেক্টে পাস না করো, তোমাকে সেকেন্ড ইয়ারে উঠতে দেওয়া হবে না। 6টার মধ্যে 3টাতে পাস করতে হবে। তুমি 2টাতে মনে করো ফেল করছো, 4টাতে পাস করছো, তাহলে তোমার সেকেন্ড ইয়ারে উঠতে দিবে। তাহলে পরবর্তী দুইটা তোমাদের পরবর্তী ব্যাচের সঙ্গে পরীক্ষা দিতে হবে, যেটাকে বলা হয় মান উন্নয়ন। তো এই জিনিসগুলো চিন্তা করতে হবে না, আমি যেভাবে বলবো
এই জিনিসগুলা কোনো কালেও চিন্তার মধ্যে নিয়ে আসা লাগবে না, 1 মাসের মধ্যে প্রস্তুতি কমপ্লিট করবা। আমি তোমাদের সবকিছু শিখে দিতেছি অল্প সময়ের মধ্যে। এখন আসো, তোমাদের 6টা সাবজেক্ট আছে না? তোমাদের 6টা সাবজেক্ট একটু খেয়াল করে দেখো। এই 6টা সাবজেক্টের মধ্যে স্পেশালি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের জন্য একটা ম্যাথ সাবজেক্ট আছে, সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। ওটাই কঠিন। ইকোনমিক্স নিয়ে ভয় করার দরকার নাই, ইকোনমিক্সের 2টা চ্যাপ্টার ম্যাথ আছে, ওই 2টা বাদ দেবো, বাদ দিয়ে বাকি যে থিওরিটিক্যাল জায়গা আছে এগুলো পড়লেই তুমি অনেক ভালো রেজাল্ট করবা। সুতরাং ওই 2টা বাদ দিয়ে প্রস্তুতি নাও। এখন ফাইন্যান্স এবং আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের যেটা সমস্যা, তাদের হচ্ছে অ্যাকাউন্টিংও আছে ফাইন্যান্সও আছে, যেটা টোটালি ম্যাথ, আর বাকিগুলো কিন্তু থিওরি। তো এখন আমি তোমাদের প্রথম যে বিষয়টা বলতে চাচ্ছি, থিওরি সাবজেক্টের যে বিষয়টা, এগুলা প্রস্তুতি নেওয়ার জন্য কোনো স্যারের বড় ভাইয়ের কিন্তু দরকার নাই। এগুলো তোমাকে নিজেই প্রস্তুতি নিতে হবে। এখন কথা হলো, তুমি তো পড়োই নাই, তোমার কাছে বইয়ে নাই, অথচ 1 মাস পর পরীক্ষা, 1 মাসের মধ্যে তুমি প্রস্তুতি নেবে, তাহলে কি করলে 1 মাসের মধ্যে তুমি প্রস্তুতি নিতে পারবা? তাহলে এখানে আমি সেই নিয়মটা বলে দিয়েছি, যেটা একদম মাস্টার্স পর্যন্ত কাজে লাগাবা। আমি জানি না আমি তোমাদের সেকেন্ড ইয়ারে পড়াবো কিনা, বা সেকেন্ড ইয়ারের ওইদিকে আমি কোর্স নিয়ে আসবো কিনা, কিন্তু আমার কথা হলো আমি অনার্স এর ব্যাচটা এই কারণে চালু রাখছি যে আমি তোমাদের এখন তৈরি করব একদম প্রফেশনাল লেভেলের জন্য। তো আমি যে দিক নির্দেশনাগুলো দেবো এগুলো একদম লাইফ লাস্টিং, মানে শেষ পর্যন্ত মনে রাখবা, শেষ পর্যন্ত এগুলো আমল করার চেষ্টা করবা। তাহলে থিওরি সাবজেক্টে A+ পাওয়ার জন্য আমি এখানে খুব সুন্দর করে বলছি যে বিগত সালে কোশ্চেন গুলো পড়বা। বিগত সালে কোশ্চেন গুলো পড়লে A+ পাওয়ার মতো, অথবা পাওয়ার মতো, অথবা B গ্রেড পাওয়ার মতো কোশ্চেন হুবাহুব কমন পাওয়া যায়। সুতরাং বিগত সালে কোশ্চেন গুলো পড়, এক কথায় শেষ, আমি এর এক্সট্রা করে কোনো কথা বলবো না। তাহলে বিগত সালের কোশ্চেন গুলো পড়ো। যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, এই সাবজেক্ট গুলো তোমাদের আগে থেকে পড়া আছে, একটু হলেও জানো, বোঝো। স্বাভাবিকভাবে বাংলা লিখতে হবে, বাংলায় কোশ্চেন করা হবে, ভয়ের কোনো কারণ নাই। অনায়াসে তুমি মানে থিওরি 2টা বা একটা সাবজেক্ট বাদে বাকি যে সাবজেক্ট গুলো আছে এগুলো তুমি অনায়াসে B+ উঠাইতে পারবে, অনায়াসে। আর যারা একটু ভালো, আরো ভালো রেজাল্ট করতে পারবে। এখন সবচেয়ে বড় প্রতিবন্ধকতার মুখে তোমরা যে পড়বা সেটা কি জানো? মানে তোমরা যে সমস্যাটার মুখে পড়বা এই পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, বা প্রস্তুতি নেওয়ার পরেও যে বিপদের মুখে পড়বা, সেটা হলো তোমরা লেখার প্র্যাকটিস করবা না। এটা হচ্ছে সবচেয়ে অন্যায় কাজ করবা। এবং অ্যাজ এ রেজাল্ট তুমি পড়ে গেছো, তুমি পারো, কিন্তু পরীক্ষা লিখে আসতে পারবা না, অর্থাৎ 80 মার্কের অ্যান্সার করে আসতে পারবা না। তো সুতরাং থিওরি সাবজেক্ট গুলোতে যদি ভালো করতে চাও, তাহলে এখানে যে আমি বললাম বিগত সালে কোশ্চেন গুলো পড়ো। হ্যাঁ, শুধু পড়া না, লিখতে হবে। যদি এই কাজটা এই 1 মাস ধরে ধারাবাহিকভাবে করো, আমি গ্যারান্টি দেব তুমি টপ রেজাল্ট করবা। তোমাদের ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু 3.50 রেজাল্ট হয় না, একদম রেয়ার। তুমি অনায়াসে 3.50 রেজাল্ট করতে পারবা। তো স্বাভাবিকভাবে এখানে আমি খুব সুন্দর করে বলে দিয়েছি, পড়িও। আমি জাস্ট একটু সামারাইজ করে আগাই যাচ্ছি। এই ক নম্বর কোশ্চেনের জন্য কি করবা, খর জন্য কি করবা, গর জন্য কি করবা, খুব সুন্দরভাবে আমি লিখে দিয়েছি। এরপর দেখবা বোর্ড কোশ্চেন তো অনেকগুলা। এই থিওরি সাবজেক্ট গুলাতে যখন পড়তে যাবা দেখবা বোর্ড কোশ্চেন অনেকগুলা। সেই বোর্ড কোশ্চেন গুলাও তুমি কিভাবে কমিয়ে পড়বা, মানে অল্প করতে পারবো না, শর্টকাট করে ছাটাই করে কম করে পড়বা, সেটারও কৌশল আমি এখানে বলে দিয়েছি। 2টা কৌশল বলে দিয়েছি। এক হলো 2010, 11, 12, 13 সেশনের কোশ্চেন গুলো সবচেয়ে বেশি রিপিট করা হয়। স্বাভাবিকভাবে এই 4 সেশনের কোশ্চেন সবচেয়ে গুরুত্ব দিয়ে সমাধান করিও। আর এর পরবর্তীতে আরেকটা কৌশলের কথা আমি বলছি, যে দেখবা তোমাদের যে বোর্ডের কোশ্চেন গুলো আছে বা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন গুলো করছে, ওই কোশ্চেন গুলো যেহেতু বারবার রিপিট করে, সেই রিপিট করা কোশ্চেনের মধ্যে একটা ধাঁচ আছে। সে ধাঁচটা কি? ধাঁচটা হচ্ছে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, মনে করো যে ম্যানেজমেন্ট সাবজেক্টে মনে করো যে 40টা কোশ্চেন আছে বিগত সালের, এবং যেগুলো মিনিমাম কমপক্ষে 2বার রিপিট হয়েছে এমন কোশ্চেন আছে। তো এবার তোমরা হলো 2024, তো তোমাদের বড় ভাইরা কত ছিল? 2023। তো এখন সম্ভবত একটু 22-23 এমন হতে পারে। তো মনে করো তোমাদের আগের ব্যাচ, মনে করো যে 2023। তো এই 40টা কোশ্চেনের ভিতরে দেখবা প্রায় 10 থেকে 20টা কোশ্চেন রিপিট করা হয়েছে 2023-এ। তাহলে বাকি কয়টা থাকলো? বাকি ধরো যে মনে করো 20টা থাকলো, সেই 20টা দেখবা 2024-এ রিপিট হয় বা রিপিট হচ্ছে। এভাবে কিন্তু কোশ্চেন করতেছে। তো
এটা যে সব সাবজেক্টে এমনটা না। এমনও দেখা গেছে যে গত বছর যে কোশ্চেনটা করছে এবছরও সেম কোশ্চেনটা হয়, বা এমনটা হয়েছে সাবজেক্ট ভেদে। তো তোমরা যখন প্রস্তুতি নিবা বিগত সালের কোশ্চেন গুলা, তোমরা খেয়াল করবা বা চেষ্টা করবা যে মিনিমাম দুবার রিপিট হয়েছে যে কোশ্চেন গুলো সেগুলো আগে পড়া। এবং ওইটা পড়ার সময় একটা জিনিস মাথায় একবার দেখবা যে বিগত বছরে কোন কোন কোশ্চেনটা আসছে, যেটা আসছে সেটাকে টিক দিয়ে রাখবা, মনে করবো এটা আসবে না, যেটা আসেনি সেটাই এবছর আসবে, সুতরাং ওইটার গুরুত্ব দিবা। বোঝা গেল? এভাবে মূলত পড়াশোনা করবা। বুঝতে পারলাম এই এই জিনিসটা। তো যখন তোমরা সাবজেক্ট ভেদে এভাবে পড়তে যাবা, দেখবা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবা। এই বিষয়টা গেল। একটা খুবই স্বস্তির কথা বলি, খুবই স্বস্তির কথা বলি। মনে করো তোমাদের তো বললাম তোমাদের হাতে আর 1 মাস সময় আছে। হ্যাঁ, অবভিয়াসলি 100% শিওর 1 মাস সময় আছে। বরঞ্চ আগস্টে পরীক্ষা হলে 3 মাস সময় পাবা, কিন্তু আমি ধরে নিছি 1 মাস। এখন এখানে একটা স্বস্তির খবর বা ভালো খবর কোনটা জানো? তোমাদের যে রুটিনটা দেওয়া হয়, সেই রুটিনে যে গ্যাপটা দেওয়া হয়, বিশ্বাস করো, যে গ্যাপটা দেওয়া হয় সেই গ্যাপটাও যদি তুমি কাজে লাগাও, মিনিমাম 3 দিন 4 দিনের গ্যাপ দেয়, সেই 3 দিন 4 দিনের গ্যাপটা যদি তুমি কাজে লাগাও, এনাফ। তো সুতরাং এই 1 মাস ধরে বিস্তারিত 40টা কোশ্চেনে পড়ার চেষ্টা করো। আর এই রুটিন অনুসারে দেখবে যে আবার দ্বিতীয়বার রিভিশন হবে। তো স্বাভাবিকভাবে তখন তুমি আরো শর্টকাটে পড়তে পারবে, রিভিশন দিয়ে আগাইতে পারবে। তোমাদের অনেকের মনে হতে পারে, ভাই প্রথম পড়ে কি একটা জিনিস মনে থাকে? ঠিক আছে, মনে থাকার দরকার নেই, কিন্তু তুমি এই 1 মাসে এই জিনিসটা করো। তার রুটিনের মাঝখানে যে গ্যাপটা থাকবে 5 সাবজেক্টের আগে, তুমি যদি ফাঁকিবাজি না করে পড়াশোনা একটু যদি করো, দেখবা যে তুমি আবার পুনরায় 2-3 দিনে দেখবা 2-3 বার রিভিশন দিতে পারবা। তো সুতরাং ভয় পাওয়ার কোনো দরকার নাই, যে সময়টা আছে পড়ো, একটু কষ্ট করো, আগাইতে পারবা। এইদিকে ম্যাথ সাবজেক্ট গুলোর ক্ষেত্রে আমি যেটা বলবো, ম্যাথ সাবজেক্ট গুলোতে থিওরিও আছে ম্যাথও আছে। থিওরি গুলোর জন্য ওই সেম কথা, বিগত সালের কোশ্চেন গুলো পড়ো, এক্সট্রা করে নতুন করে এখন কোনো কিছু পড়ার দরকার নাই। ম্যাথ গুলোর জন্য সেম কথা, বিগত সালের কোশ্চেনের কোনো বিকল্প নাই। কিন্তু ম্যাথ গুলা হুবহুব কমন আসলেও তুমি পারবা না যদি না নিয়ম কানুন তোমার মাথায় থাকে। তো অধিকাংশ সময় ম্যাথ গুলো হুবহুব যে আসে এমনটা না। হ্যাঁ, ম্যাথ হুবহুব আসে কিন্তু কিছু মডিফাই করা থাকে। তো স্বাভাবিকভাবে আমরা ম্যাথ বেশি করে প্র্যাকটিস করব, তাহলে আমরা পরীক্ষা ভালো করতে পারবো। এই হচ্ছে আমার সারাংশ কথা, যেটা আমি তোমাদের এই মাস্টার প্ল্যান পিডিএফ এ সুন্দরভাবে বলে দিয়েছি। এই দিক নির্দেশনাগুলো একদম শেষ পর্যন্ত আমল করবা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, দেখবা অল্প সময়ের মধ্যে খুব সুন্দর প্রস্তুতি নিতে পারবা। আশা করছি বা আশা করতেছি তোমরা এই জিনিসটা খুব সুন্দরভাবে আয়ত্তে নিতে পারতেছো বা বুঝতে পারছো। এখন যদি এর ভিতরে কোনো একটা শব্দ বা কোনো একটা কথা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আন্ডারলাইন করে রাখো। পরবর্তী ক্লাসে সবার আগে এই জিনিসটা আমার কাছ থেকে ক্লিয়ার করে নিবা যে ভাই এই জায়গাটাতে আপনি কি বুঝাইতে চাইছেন। বুঝতে পারলাম? বলো, আমার কথা বুঝতে পারছো? আমি কিন্তু এখন ক্লাসে যাব। জি ভাই, বুঝতে পেরেছি। জি ভাই, বুঝছি বুঝছি। ওকে। তাহলে যারা ভয়ে আছো যে 1 মাসের মধ্যে প্রস্তুতি কমপ্লিট হবে কিনা, 1 মাসের মধ্যে শেষ হবে কিনা, এই মেয়েরা কি ভয় কাটছে? বলো, এখনো বলো, ভয় কাটছে? 1 মাস, বেশি না, 1 মাস শুধু নিয়মিত পড়াশোনা করবা। আর আমি বারবার বলতেছি, আমি যেমন তেমন জায়গা থেকে কিন্তু পড়ে বের হয়ে আসেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় এবং তারপর ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন চার্টার অ্যাকাউন্টেন্সি করতেছে। তো স্বাভাবিকভাবে আমি মাংনা মাংনা কথাগুলো বলতেছি না। এবং এখানে আরেকটা বিষয় মাথায় রাখো, তোমরা যারা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় 7 কলেজে আসো, আইসা নিজেকে মনে করতেছে আরে দূর আমার দ্বারা হবে না, পাবলিক বিশ্ববিদ্যালয় এটা সেটা হ্যান ত্যান, এগুলো কিচ্ছুই না। তুমি যে কোনো জায়গা থেকে একটা ভালো রেজাল্ট, তুমি ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে 3.5 রেজাল্ট নিয়ে বের হয়ে আসো, তোমার কদর তুমি পাও কি না পাও সেটা তুমি পরবর্তীতে আইসা আমার জিজ্ঞেস করিও। ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের রেজাল্ট 3 হয় না, 3-র নিচে। তো তোমাকে কে মূল্য দিবে ভাই? তুমি রেজাল্টটা 3.50 নিয়ে আসো তো যে কোনো জায়গায়, তোমাকে কদর করে না না করে তারপর আমরা এসে বলো যে ভাই আমি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি রেজাল্ট করছি, বা আমি ন্যাশনাল বিশ্ববিদ্যালয় আমার রেজাল্টও ভালো, কিন্তু সে নাক ছিটকাইছে। কখনোই না। যার ন্যূনতম জ্ঞান বোধ আছে সে কখনোই না ন্যাশনাল বিশ্ববিদ্যালয় কোনো একটা স্টুডেন্ট যার রেজাল্ট 3.50 উপরে তাকে নাক ছিটকাবে। কারণ আমরা খুব ভালোভাবে জানি 3.50 রেজাল্ট হয় না। ওই ছেলে মেয়েটা 3.50 রেজাল্ট করতে পারবে যে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়া সত্ত্বেও সে সঠিকভাবে পড়াশোনা করছে,
সে সঠিকভাবে তার মনোবলটা ঠিক রেখে পুরা 4টা বছর 5টা বছর পড়াশোনা করে আসছে। এবং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি বারবার বলতেছি, এগুলা ন্যাশনাল প্রাইভেট ডিগ্রি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, আইবিএ, বুয়েট মুয়েট হ্যান ত্যান এগুলোর কিচ্ছুই খাওয়া নাই। দিন শেষে তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে, তাহলে তুমি ওকে, এটা মাথায় রাখো। ওকে, তো একদম স্পষ্ট ক্লিয়ার করে দিলাম, যারা ফাইন্যান্স এবং হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টে আছো এই দুটো সাবজেক্টে তোমাদের ঝামেলা হবে, বাকিগুলা খুব ইজি ভাবে ভালো রেজাল্ট করতে পারবেন, যেহেতু থিওরি নিজ দায়িত্বে যে কৌশলের কথা বললাম সেই কৌশলে শেষ করে ফেলো নিজ দায়িত্বে। এখন এই জায়গায় একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি, একবারে 4টা খেয়ে ফেলতে পারবা বলো তো? একবারে 4টা পড়তে যায় না, তাহলে কি করবা? এই দুইটা সাবজেক্ট রাখো, আমার দায়িত্ব, স্পেশালি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর কোর্সে আছো, এর দায়িত্ব তো আমার, ভাই তো শিখাই দিবে, হ্যাঁ আমি শিখাই দিলে হলো, তুমি পারলে হলো। বা ফাইন্যান্স যখন আসবে, ফাইন্যান্স আমি শিখাই দিলে হলো, পারলে হলো, তোমার এগুলোর দায়িত্ব। এখন এর মানে কি এইটা তুমি একদিনে খেয়ে ফেলতে পারবা বা পুরো 1 মাসে খেয়ে ফেলতে পারবা? এখন তোমরা এই জায়গায় একটা রং স্ট্র্যাটেজি ফলো করবা, সেটা কোনটা জানো? আজ থেকেই 4টা সাবজেক্ট পড়া শুরু করবে, এই ভুলটা করবা না। এই 4টা সাবজেক্টকে 30 দিনে ভাগ করে নাও, পার সাবজেক্ট মনে করো 1 সপ্তাহ পড়বা, দেখবা যে শেষ হয়ে যাবে, বিশ্বাস করো শেষ হবে। 4টা সাবজেক্ট একবারে পড়িও না, আজকে থেকে রুটিন করো যে আমি 1 মাসের মধ্যে আমার প্রস্তুতি কমপ্লিট করব। তো আমার থিওরি সাবজেক্ট 4টা আছে, ভাই বলছে এই 4টার দায়িত্ব আমার, কিভাবে পড়বো ভাই বুঝাই দিয়েছে, সবকিছু বলে দিছে, আলহামদুলিল্লাহ। এখন 4টা সাবজেক্ট আমি একবারে নিয়ে যাব না, অর্থাৎ 4টা সাবজেক্ট একবারে আমি পড়বো না, তাহলে কিভাবে পড়বো? 30 দিনে আমি 4টা সাবজেক্ট কমপ্লিট করবো, কিন্তু পার সাবজেক্টে 7 দিন করে সময় দেবো। অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি, যে কোনো একটা সাবজেক্ট নাও এবং অন্য কোনো সাবজেক্টে হাত দিবা না, টানা 7 দিন একটা সাবজেক্ট পড়ো, বিগত সালের কোশ্চেন গুলো দেখো, 3 4 5 দিনের মধ্যে শেষ করে ফেলতে পারবা, গ্যাপ দিবা না। আর এইদিকে ম্যাথ গুলো তো আমি আছি, তাহলে তোমার দুইটা সাবজেক্টে পড়াশোনা করো, দেখবা 1 সপ্তাহের মধ্যে এটা শেষ, দ্বিতীয় সপ্তাহে এটা শেষ, তৃতীয় সপ্তাহে এটা শেষ, চতুর্থ সপ্তাহে এটা শেষ, এবং এর সঙ্গে সঙ্গে দেখবে এটাও শেষ। কিন্তু একসঙ্গে যখন যাবা, মনে হবে আরই 1 সপ্তাহ গেল, আমি প্রিন্সিপাল অফ মার্কেটিং এর একটা অধ্যায় পড়তে পারলাম না, এটারও একটা অধ্যায় পড়তে পারলাম না, আরই আমার সময়টাই তো কিছু হলো না, কিছু কি করলাম? তো এই ভুলটা করবা না, ওকে? সেম ম্যানেজমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টে যারা আছো, সেম কাজটাই করবা। সব সাবজেক্ট না, ম্যাথ যেটা সেটা তো আমি শেষ করে দিতেছি, থিওরি সাবজেক্ট গুলো ভাগ করে নাও, তাহলে দেখবে খুব সহজে শেষ হয়ে যাবে। ওকে, এবার আসো, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো যেহেতু আমাদের কোর্সটা হলো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের ওপর, তো দেখো, যে কোনো তুমি ডিপার্টমেন্টের হও, ন্যাশনাল বিশ্ববিদ্যালয় বলো, 7 কলেজ, পাবলিক ইউনিভার্সিটি ছেলেমেয়ে বলো, এই জায়গাগুলো বাদে তারা কোশ্চেন করবে না, যাও, এখানে যে জায়গাগুলোর কথা আমি বলছি এই জায়গাগুলোর বাদে তারা কোশ্চেন করবে না, সিলেবাসের মধ্যে এই জিনিসগুলো আছে। এখন এই জায়গায় ইম্পর্টেন্ট একটা বিষয়, তোমাদের সিলেবাস কোনটা তোমরা ওইটাই জানো না, বইয়ে একটা সিলেবাস আছে বাংলা ইংরেজি মিশ্রণ করা, কোনো কিছু বুঝতে পারতেছো না, তাই না? দেখো আমি তোমাদের একটু এইটাও ধারণা দেই, তোমাদের সিলেবাস ইংরেজিতে দেওয়া আছে, আজ এ রেজাল্ট ইংরেজি যখনই দেখতে যাচ্ছ মাথা ঘুরে যাচ্ছে। তো আমি তোমাদের একটু পর বলে দিতেছি এই জিনিসটা, কিন্তু তোমাদের আমি এই জিনিসটা দেখার একটাই কারণ, এই যে দেখো, এখানে আমি দুইটা পিডিএফ অন করলাম, ঠিক আছে? এটাও প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং ইংলিশ, এইটাও দেখো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, ঠিক আছে? আরো ছোট করে নেই একটু, তাহলে তোমাদের জন্য ভালো হবে। এটাও অ্যাকাউন্টিং, ওইটাও কিন্তু অ্যাকাউন্টিং। এখন কথা হলো, ভাই দুইটা অ্যাকাউন্টিং কই পাইলেন? এবার দেখো, এইটা যেটা, এইটা হলো ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং সাবজেক্টের হচ্ছে সিলেবাস বা কোর্স কারিকুলাম। আর ঠিক এইটা হলো তোমাদের 7 কলেজের হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সিলেবাস। হ্যাঁ, সেম একই ভাবে আমি সব মিলাইছি, অ্যাকাউন্টিং এর সঙ্গে অন্য অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সব মিলাইছি, কিন্তু আমি তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিতেছি, এখানে আমারই কোনো সেন্স নাই। এই যে দেখো, এখানে শুরু হয়েছে দেখো কোথা থেকে, এই যে দেখো অ্যাকাউন্টিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, ঠিক এই জায়গায় সেই টাইটেলটা মিসিং করা আছে, এই জায়গায় দেখো সেই টাইটেলটা দিছে, ও ওইটাই দেওয়া আছে, এই যে দেখো অ্যাকাউন্টিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, একই টাইটেল দেওয়া আছে, কোথায় জানি দেখলাম টাইটেল গুলো একটু চেঞ্জ করা আছে। তো এই টাইটেল গুলো চেঞ্জ করা থাকতে পারে, সাবজেক্টের নামগুলো, যেমন মার্কেটিং ডিপার্টমেন্টের সঙ্গে সাবজেক্ট গুলো টাইটেল মিস থাকতে পারে, হ্যাঁ, কিন্তু ভিতরের যে জিনিস, মানে এই যে ভিতরের জিনিসগুলা কি কি আছে সেগুলা এক, একদম সবগুলা এক, একদম হুবহুব এক আছে, এখানে যা যা দেখতেছো সব আছে।
এখানে যা যা দেখতেছো একদম সেম হুবহু এক আছে, একদম একই, অথবা অধ্যায় বেশি আছে, ওই একই টপিকস ভেঙে অধ্যায় বেশি করানো হয়েছে। যেমন এখানে দেখো 11টা, 7 কলেজে 11টা অধ্যায়, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে 9টা অধ্যায়। তো এখানে ওই একই অধ্যায় ভেঙে 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 বড় করা আছে, যেমন ম্যানেজমেন্টের ওখানে গিয়ে বড় করা আছে। এখন মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট যেগুলো যেগুলো তোমাদের শিখতে হবে, জানতে হবে, সেগুলো একই। এখানে আমি ধরে ধরে তোমাদের বলে দিতেছি। এই যে এটা থিওরি, এটাও থিওরি, ঠিক আছে? এইটা কিন্তু ম্যাথ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ডিপার্টমেন্টের। ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বা 7 কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই 3 নম্বর চ্যাপ্টারটা আবার 3টা অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। এই 3 নম্বর চ্যাপ্টারটা, মানে 3 নম্বর চ্যাপ্টারে দেখো, এই যে দেখো ট্রানজেকশন, ডাবল এন্ট্রি সিস্টেম, অ্যাকাউন্টিং ইকুয়েশন, ঠিক আছে? এরপর এই যে দেখো হচ্ছে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করবা, অ্যাকাউন্টিং সাইকেল, হ্যাঁ, ডকুমেন্টারি এভিডেন্স এন্ড আইডেন্টিফিকেশন, মানে হচ্ছে দলিল, লেনদেনের দলিল। ওইটাই আবার দেখছো ওইটা কি করছে, যেটা 3 নম্বর এই যে চ্যাপ্টার এখানে আছে, ওই জিনিসটাই দেখো 7 কলেজে এইটা করছে। এই যে দেখো প্রিপারেশন অফ ভাউচার, documentary evidence and identification, analysis and recording of transaction or other event। ওই সেম এই যে জার্নালাইজিং, পোস্টিং, লেজারিং, প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, হ্যাঁ, লিমিটেশন অফ ট্রায়াল ব্যালেন্স, ইরোর অ্যান্ড রিফ্লেকশন, মানে ওই ভুল সংশোধনী দাখিলা যেটা, ওই সেম জিনিসটায় দেখো এখানে আছে। তো সুতরাং এই যে দেখো ট্রায়াল ব্যালেন্স, ওই যে এই যে দেখতে পাচ্ছ কি তোমরা, বলো তো, এই যে দেখছো ওই একই কথাগুলা। তাহলে 3 নম্বর অধ্যায়টা 7 কলেজ দেখো 4টা অধ্যায় করে ফেলছে, মানে 2টা অধ্যায় করে ফেলছে, আর একটা অধ্যায় বের করছে। তো ওভারঅল এই জিনিসগুলো আমি এই কারণে দেখাচ্ছি, যারা তোমরা তোমাদের সিলেবাস বুঝতেছো না, সিলেবাস না বুঝার মতো কিচ্ছু নাই, এগুলো নিয়ে বিন্দু মাত্র টেনশন করবা না, এগুলো সব একই। তো একই ভালো কথা, তাহলে ভাই আমাদের কিভাবে পড়তে হবে? তোমাদের সিলেবাস যেহেতু একই, যাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট আছে, তোমাদের সিলেবাসের ভিতর এই জিনিসগুলো আছে। কি কি আছে আমি তোমাদের শর্টকাটে দেখা দিতেছি। তাহলে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের যে থিওরি অংশটা আছে, কিভাবে পড়বা? ওই সেম যে কথা বলছি, যেহেতু থিওরি কিছু কোশ্চেন করে, ঠিক থিওরি সাবজেক্ট গুলো যেভাবে প্রস্তুতি নিবা বিগত সালে থিওরি কোশ্চেন গুলা, সেম এখানে ওই থিওরি সাবজেক্ট গুলা, মানে থিওরি অংশটুকুর ওভাবে প্রস্তুতি নিবা। তাহলে শিখতে হবে কতটুকু? ম্যাথ অংশটুকু। এখন এত বড় একটা সিলেবাস, ঘিজি ইংরেজি লেখা, কি শিখতে হবে? এই যে দেখো সবাইকে অ্যাকাউন্টিং ইকুয়েশন শিখতে হবে, সবাইকে সবাইকে, স্টিল ইউনিভার্সিটি ছেলে মেয়েদেরও। তোমাকে জার্নাল শিখতে হবে সবাইকে, দেখো সবাইকে শিখতে হচ্ছে। তোমাকে ওয়ার্কশিট শিখতে হচ্ছে, ওয়ার্কশিটের ভিতর অ্যাডজাস্টিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি, রিভার্সিং এন্ট্রি, সবাইকে শিখতে হবে, সবাইকে, কাউকে বাদ নাই। তোমাকে লিপো ফিপো শিখতে হবে, দেখাবো নি লিপো ফিপো থেকেও কোশ্চেন আসে, দেখাবো নি, সবারই আসে। ব্যাংক রেকনসিলেশন স্টেটমেন্ট, ব্যাংক সমন্বয় বিবরণী, সবারই কোশ্চেন আসে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট সবাইকে শিখতে হবে, সবারই কোশ্চেন আসে। রেশিও অ্যানালাইসিস শুধু অ্যাকাউন্টিং ফাইন্যান্স ডিপার্টমেন্টের রেশিও অ্যানালাইসিস থেকে কোশ্চেন আসবে। আর অপরদিকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের নিউ অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ইকুইডেশন, মানে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের কোন একজন অংশীদার ঢুকলো বের হলো, হ্যাঁ, সেটা আমরা কিভাবে নিষ্পত্তি করব, সেই জিনিসটা। তার মানে কি ভিন্নতা শুধু লাস্টে, অত বাদ, নাহলে পড়লাম না ওটা বাদ, নাহলে বাকি সবকিছু কি একই না, মিল না? তাহলে পড়াশোনাটা একই। হ্যাঁ, এখানে একটু দিক নির্দেশনা দেওয়ার আছে। হিসাব বিজ্ঞান ফাইন্যান্স ডিপার্টমেন্টের কোশ্চেন ম্যানেজমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টের তুলনায় একটু হার্ড হবে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কোশ্চেন গুলো এত সিলি কোশ্চেন করবে যেটা তোমরা কল্পনা করতে পারবে না। তো সেই জায়গায় একটু ফিনান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোশ্চেন গুলো একটু হার্ড হবে, ঠিক আছে? এর বাইরে তুমি ন্যাশনাল বলো, 7 কলেজ বলো, আমাদের পাবলিক ইউনিভার্সিটি বলো, এই সিলেবাসটা একই। তো অত বড় সিলেবাসের জায়গা যেটা তোমরা অনেকেই বুঝতে পারতেছো না, এবার তো ক্লিয়ার? তো এই জিনিসগুলো আমরা শিখবো। এটা হলো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, ফাইন্যান্সের কথা আমি এখানে বলছি, হ্যাঁ। ওকে, এখানে আমি তোমাদের হিসাব বিজ্ঞান এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে অধ্যায়গুলো আছে, যেহেতু একই অধ্যায়, কোন অধ্যায় থেকে এ সেকশনের কোশ্চেন আসবে, বি সেকশনের কোশ্চেন আসবে, সি সেকশনের কোশ্চেন আসবে, এবং কোন টপিকস থেকে কোশ্চেন আসবে সেটা আমি বলে দিয়েছি। এখানে এর বাইরে সারারা কোশ্চেন সাজাবে না, এটাই হলো তোমাদের সাজেশন। তাহলে দেখো এখানে সুন্দরভাবে 4টাতে আমি পার্সেন্টেজ ধরে 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 সাজেশন দিয়ে দিছি। আমার মনে হয় না যে কোনো একজন স্টুডেন্ট যদি এই জিনিসটা বুঝতে পারে তার এই ম্যাথ রিলেটেড সাবজেক্টে সমস্যা হবে।
খুব সুন্দর করে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মানে যেগুলো ম্যাথ সুন্দর করে আমি বলে দিয়েছি। তো আশা করব মাস্টার প্ল্যানের পিডিএফটা আর এই শর্টকাটের পিডিএফটা গুরুত্বহীন অবস্থায় ফেলে রাখবা না। তাহলে এই দুটো পড়লেই তুমি 1 মাসে কিভাবে প্রস্তুতি নিবা, তোমার কি করণীয় তুমি বুঝতে পারবা। আর আমি তো বাকিটা তোমাদের বলেই দিলাম সুন্দরভাবে। তাহলে বোঝা গেল? এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমারে বলো, আমি নাহলে পড়াতে ব্যাক করবো, কারণ আমি তোমাদের সময় নষ্ট করাবো না, আমি ডিরেক্টলি তোমাদের এখন পড়াবো। তা ক্লিয়ার তো নাকি? বলো, কথা বলো, একটু কথা বলো। জি ভাইয়া, যেটা ক্লিয়ার। যেটা, হ্যাঁ হ্যাঁ বলো। জি জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ, ক্লিয়ার বিষয়। আচ্ছা আচ্ছা, শোনো, যেটা বুঝবা না, যে জিনিসটা বুঝবা না সেই জিনিসটা সঙ্গে সঙ্গে আক্স করিও, অথবা খাতায় লিখে রাখিও যে এই জিনিসটা আমি বুঝলাম না, ভাইকে গিয়ে আমি পরবর্তী ক্লাসে বা ভাইকে আমি বা গ্রুপে নক করে রাখবো। দেখো তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি কেন জানো? আমি তোমাদের ভুলটা ধরাই দিতেছি। হ্যাঁ, তোমরা নিয়মিত পড়াশোনা অনেকেই করছো, অনেকে করো নাই, ঠিক আছে? তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি তোমাদের ভয়ের কারণে। এখন ভয়টা কিসের? ভয়টা কিসের? তোমরা এত এত ভালো কোচিং প্রতিষ্ঠানে এত এত বড় ভাইদের কাছে পড়ছো, এত ভালো ভালো বই পড়ছো, তারপরে তোমাদের মনে ভয় ছিল। কেন ভয় ছিল? কারণ একটা মডেল টেস্ট যদি তোমাদের আমি দিতে দেই, তোমরা যদি একটা মডেল টেস্ট দিতা, দেখতা প্রায় 10 থেকে 15টা কোশ্চেন পারতা না। এই যে 10 থেকে 15টা কোশ্চেন পারতা না, এত পড়ার পরেও এই 10 থেকে 15টা কোশ্চেনের জন্য তোমাদের ভিতর ভয় থাকতো, বা ন্যাচারালি তো বোঝা যায় যে না, 100টা কোশ্চেন থাকবে, এই 100টা কোশ্চেনের মধ্যে তো মিনিমাম আমি 20 থেকে 30টা কোশ্চেন পাবো না। এই যে পারবো না, এই যে ভয়টা, এই ভয়টা তোমাদের ভেতর ছিল, কিন্তু এই ভয়টা দূর করার জন্য কোনো ধরনের অ্যাকশন তোমরা নেও নাই। মানে হলো, এই যে তুমি এইখানে যে গ্যাপ কোশ্চেনটা পারতেছো না, অথবা এই যে 20 থেকে 30টা কোশ্চেন পারতেছো না, এইটা কোন জায়গার কোশ্চেন তুমি পারতেছো না? এটা কি তুমি ধরে রাখছিলা? কেউ ধরে রাখছো? তুমি জানোই না তুমি কোন জায়গা থেকে কোশ্চেন হচ্ছে যেটা তুমি পারো না। তো এই জিনিসটা যদি আইডেন্টিফাই করে রাখতা, এই জিনিসটা যদি বড় ভাইদের কাছ থেকে সমাধান করে নিতা, তোমার যে উইক জোনটা সেটা তো ক্লিয়ার হয়ে যাইতো। তখন দেখতো অটোমেটিক্যালি 40-এর মধ্যে দেখতো একটা দুটো ভুল হতো, নাহলে 40টা কারেক্ট হইতো। 100-র মধ্যে দেখবা যে ছেলে মেয়েটা ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ড হচ্ছে 80-90 পাচ্ছে, ওর মতো মার্ক সব জায়গাতে উঠাইতে পারতা। কিন্তু তোমাদের যে গ্যাপ, যে জায়গায় ভুল ছিল, যে জায়গাটা তোমরা পারো না, যে জায়গা থেকে মার্ক ওঠে না, সেই জায়গাটা তোমরা আইডেন্টিফাইও করো নাই, এবং ওই জিনিসটা সমাধান করেও নাও নাই। বোঝা গেল? তো এই ভুলটা এখন করিও না। একদম শেষ পর্যন্ত যে সাবজেক্ট গুলো আসবে, প্রায় 40টা 45টা সাবজেক্ট তোমাদের পড়তে হবে। তো পার সাবজেক্টে যদি ভালো রেজাল্ট করতে চাও, 100% ফুল সিলেবাসের মধ্যে দেখবা প্রায় মিনিমাম 40% সিলেবাস তুমি একা পড়ে বুঝতে পারবা। আর কিছু কিছু সাবজেক্ট আছে যার প্রায় 80% একাই বুঝতে পারবা। তো এই যে অংশগুলো বুঝতে পারবা, সেগুলা নিজ দায়িত্বে আগে আগে শিখে নিও, বুঝে নিও। মনে করো বাকি আরো 40% জায়গা আছে যেটা একটু চেষ্টা করলে তুমি বুঝবা, আর 20% জায়গা আছে যেটা তোমাকে বাইরের কারো সাহায্য নিতে হবে। তাহলে এই 20% আইডেন্টিফাই করো, এরপর ওই জিনিসটা সমাধান করে নাও। কিন্তু তোমরা সমস্যা নিয়ে যাও পুরো 100%-এর জন্য। মানে তোমরা এই যে আমার কাছে পড়তে আসছো, পুরো 100% নিয়ে আসছো, কিন্তু আসলে এই জায়গায় আসলে 100% না, বরঞ্চ তোমাদের এই 20% নিয়ে আসা উচিত। অথবা এখানে 20% যেটা পারো না এখান থেকে, না হলে 20% বের হবে, তোমাদের আমার কাছে 40% নিয়ে আলোচনা করা উচিত। আর বাকি যে 60% সেটা নিজে ক্লিয়ার করা উচিত, কারণ তোমরা একদম ছোট বাচ্চা না যে তোমরা এই জিনিসগুলো পারবা না। তো এই যে চেষ্টা, এই চেষ্টাটা এডমিশন টেস্টেও করো নাই, এখনো করবা না, স্টিল জবে গেলেও করবা না, ফাইনালি একদম মরার আগ পর্যন্ত করবা না। তো এই যে 60%-এর নির্ভরশীলতা, এইটা আমি বলবো পাপ। এই পাপ থেকে নিজেকে রক্ষা করো। মানে আমি বলতে চাচ্ছি, জীবনে যে কোনো কাজে, যে কোনো জায়গায়, যে জিনিসটা তোমার সক্ষমতায় পারার কথা সেটা তুমি নিজে চেষ্টা করে শেখো, যেটা পারবা না সেটাতে হেল্প নাও। কিন্তু পুরা 100% অন্যর উপর সরাই দিয়ে নিজে বসে থাকিও না যে না ভাই শিখাই দিবে বা ভাইয়ের কাছে গিয়ে শিখবো। এই কাজটা করিও না, কখনোই না। জবেও করিও না। দেখবা তোমাকে কেউ গুরুত্ব দিবে না, তোমাকে বলবে হ্যাঁ
অযথা লোক একটা, এই সিম্পল জিনিসগুলো পারার কথাও পারে না, আমার কাছে আইসা বারবার আসে। দেখবো তোমার সঙ্গে কেউ এই জিনিসগুলোর কারণে কলিগরা ভালো একটা সম্পর্ক করবে না। তো নিজের একটা সামর্থ্য আছে, যোগ্যতা আছে, ওই জিনিসটার উপর বিশ্বাস রেখে 100%-এর মধ্যে যতটুকু পারো ততটুকু ক্লিয়ার করবে, আর বাকি যে অংশটুকু পারো না সেইটা তুমি শিখে নিবা। বোঝা গেল আমি কি কি জিনিসটা বললাম জানো? এটা তোমরা কল্পনাও করতে পারবে না আমি তোমাদের কত বড় একটা দিক নির্দেশনা দিলাম, পরবর্তীতে আসলে বুঝতে পারবা। ওকে, আচ্ছা, কারো কিছু বলা থাকলে বলো। আর কেউ কিছু বলবা? আচ্ছা, আমি কেটে দিলাম তাহলে ওই জায়গাটা। আচ্ছা, আমি তোমাদের এখন একটা ইম্পর্টেন্ট কথা বলবো। হ্যাঁ, তোমাদের ভয়টা আগে কাটাই দেই। আমি তোমাদের একটা কথা বলছিলাম, কি কথা বলছিলাম? যে ভাই তুমি যদি জাবেদা পারো, হিসাব বিজ্ঞানে আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র বলছি জাবেদা করতে। দেখো, তোমরা যদি শুধু জাবেদা করতে পারো, জার্নাল শেষ, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং শেষ, আর কিচ্ছু লাগবে না। ভাই কেমনে? হ্যাঁ, জার্নাল বললেই বি প্লাসের উপরে মার্ক উঠাইতে পারবা, বা অটোমেটিক্যালি বি প্লাসের উপরে মার্ক কমন পাবা জার্নালে। জার্নাল থেকে আমি বুঝাই দিতেছি, এক এক করে ধরাই দিতেছি। এই যে দেখো, আমি লিখে দিতেছি। নাম্বার ওয়ান, জার্নাল যদি ভালোভাবে শিখতে পারো বা জার্নাল যদি পারো, তোমরা খুব ভালোভাবে জানো জার্নালও যা, অ্যাকাউন্টিং ইকুয়েশনও তা। 10 মার্ক লিখে নাও, আসবেই, 100% শিওর। গেল? দেখো আসো, এরপর জাবেদা করতে বলবে, ডিরেক্ট বলবে যে জার্নালাইজ দ্য ট্রানজেকশন। 4 এবং 10 মার্কের কোশ্চেন আসবেই, 100% শিওর। এখন এই জায়গায় দুইটা সেগমেন্ট পাবা, মানে দুইটা ভাগ পাবা। কি কি ভাগ? একটা হলো পিরিয়ডিক, যেটা তোমরা করে আসছো একাডেমি লাইফে, যেটা করে আসছো অথবা শিখে আসছো। আর একটা হলো পারপেচুয়াল, এই জিনিসটাই তোমাদের ঝামেলা পাকাইবে। তাহলে এই জিনিসটা শেখার আছে। তাহলে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা আছো, তোমাদের দুইটা জাবেদা আসতে পারে, একটা জেনারেল আর একটা হলো পারপেচুয়াল, অথবা যদি একটাই জাবেদা আসে সেটা পারপেচুয়াল থেকে আসার সম্ভাবনাটা বেশি। অ্যাকাউন্টিং ফাইন্যান্স ডিপার্টমেন্টেরও তো আসে। তাহলে দেখো, ইকুয়েশন জাবেদা 10 10 20, 4 মার্কের কোশ্চেন তো আসতে পারে, এখানেও 4-এর কোশ্চেন আসতে পারে। এবার আসো 3, স্পেশাল জার্নাল। ওই জার্নালেই স্পেশাল জার্নাল, জার্নালের অংশ 100% শিওর, এখান থেকেও সেম 4 অথবা 10 মার্কের কোশ্চেন আসবেই। আসো, এবার আসো 4, লেজার, একই সঙ্গে ট্রায়াল ব্যালেন্স। এটা নালে বাদ দিলাম, এটা আসে আসে এমন একটা, এটা নালে বাদ দিলাম, ঠিক আছে। কিন্তু 4 হিসাবে এইখানে দেখো অ্যাডজাস্টিং এন্ট্রি, বিশ্বাস করো 4 অথবা 10 মার্কের কোশ্চেন আসবেই, নিশ্চিত। সেম 5 নাম্বার, ক্লোজিং এন্ট্রি, 4 মার্কের কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 6 নাম্বার, রেকটিফাইং এন্ট্রি, জানে যেটাকে আমরা বলবো ভুল সংশোধনী জাবেদা, এটাও আসে 10 মার্কের জন্য। তাহলে দেখো 1 2 3 4, এই যে এখানে 5, প্রায় 10 মার্কের 5টা কোশ্চেন এখানেই শুধু জাবেদা থেকেই আসতেছে। তাহলে ভয় কিসের? তাহলে ভয় কিসের বলো? শুধু জাবেদাটা যদি খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারো, এখান থেকেই A+ পাওয়ার মতো মার্ক এটাই কমন দিবে, আর দৌড়াইতে হবে না। এর বাইরে কি থাকতেছে বলো তো? এর বাইরে, এর বাইরে আর কিচ্ছুই নাই। কি কি আছে দেখো? এর বাইরে আছে হলো ব্যাংক রেকনসিলেশন স্টেটমেন্ট। এর বাইরে কি আছে? এটা থেকে 10 আসবে। এর বাইরে কি আছে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এর বাইরে কি আছে?
ওই ইনভেন্টরি সিস্টেমের লিপো ফিপো আছে, যেগুলো থেকে 10 মার্কের করে কোশ্চেন আসবে। আর আর কি আছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য একটা আছে, সেটা হলো রেশিও অ্যানালাইসিস। আর ম্যানেজমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য যেটা আছে যে পার্টনারশিপ বিজনেস। এই তো। তাহলে এগুলো বাদ দাও, এটা বাদ দাও, এগুলো শেখো একটু। আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট এত ইজি একটা জিনিস, আমি তোমাদের সুন্দরভাবে বুঝাই দিব না, শিখাই দিব না। তো এখন বলো, এখন আর ভয় লাগতেছে? বলো, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং নিয়ে আর কি কোনো ভয় ভীতি কাজ করতেছে? একটু বলো, শেয়ার করো যে না ভাই এখন পারবো। জি ভাই, এখন বিষয়গুলো সহজ লাগতেছে। ওই যে আমাদের মেয়েগুলো কই, ওরা কি ক্লাসে নাই? আরো জি ভাইয়া, কয়েকজন আছে। পারবো ইনশাল্লাহ। তাহলে জিনিসগুলা খুব ইজি, এখন শুধু নিয়মতান্ত্রিক ভাবে একটু প্র্যাকটিস করতে হবে। আর একটু ঝামেলা আছে, জিনিসগুলা আসে ইংলিশে, এটাই ঝামেলা। তো এই যে জিনিসগুলো আসে ইংলিশে, এই জিনিসগুলো খুব সহজে কিভাবে আমি আয়ত্ত করতে পারবো ভাই? হ্যাঁ, তুমি খুব সহজে আয়ত্ত করতে পারবা, জাস্ট আমি 2-3টে ক্লাস নেই, এনাফ। এখন তোমাকে আমি একটা বাড়ির কাজ দেবো। নাম্বার ওয়ান, এই হিসাব। তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আলহামদুলিল্লাহ, হিসাব তোমাকে নতুন করে পড়াতে হবে না, যদি বেসিক ক্লাসগুলো নিতেছো ওগুলো করবা। এগুলোর প্রত্যেকটারে ইংরেজি একাই লিখবা, খাতায় নোট করবা, একজনও বাদ যাবা না। এগুলোর ইংরেজি লিখবা। যদিও আমার কাছে আছে, আমি ওই পিডিএফ ফাইল পরে দেবো, এখন দেবো না, তোমাদের আগে খাটাবো। খুঁজে খুঁজে বের করবা। ফেসবুক, দূর সরি, মানে কি বলে, আরে ডিকশনারি, ডিকশনারিতে সার্চ দিয়ে পারলে কষ্ট করে প্রত্যেকটা জিনিসের কি বের করবা, ইংলিশ গুলো বের করবা। পাবা না, অনেক কটার পাবা না, ওগুলো আমি শিখাই দিব নি। তাহলে এই জায়গার যে হিসাবগুলো আছে, এই হিসাবগুলোর ইংলিশ গুলা দয়া করে নিজেরাই বের করো, এবং সেটা 2-3 বার নিজে নিজে লেখো। তাহলে এটা গেল 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো, এরপর যখন আমি করাবো, আমার ক্লাসগুলো যখন করবা, ম্যাথ গুলো যখন আমরা পড়বো, পড়ে পড়ে সলভ করাবো, ইজি দেখবো, পানির মতো সোজা লাগতেছে। যারা বেসিক উইক আছে, যাদের একাডেমিতে যাদের বেসিক ভালো নাই, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারো না, এই শিট গুলাতে আমি খুব সুন্দরভাবে ওই জিনিসগুলো কিন্তু আলোচনা করছি, সুন্দরভাবে একদম বাংলা ভাষায়। এই যে কি, এই যে দেখো, সুন্দরভাবে সুন্দরভাবে যাদের একদম বেসিক উইক, তারা এটা করতে পারে। জাবেদা, জাবেদা করার নিয়ম তোমরা অনেকে এখনো জানো না, যারা হচ্ছে কমার্সের ছেলেমেয়েরা আছো তারা। আর যারা নন কমার্স আছো, টেনশন নেওয়ার দরকার নাই, এই যে শিট গুলো দিছি আমি, এই শিটে দেখো কিছু নিয়ম দেওয়া আছে। এই যে দেখো, নিয়ম দিছি এবং জাবেদা পর্যন্ত করে দিয়েছি। তো এগুলা যারা পারো, তারা নিজেরা পড়ো, অনেক কিছু বুঝতে পারবে, পড়লেই বুঝবা। যেটা পারবা না সেটা আইডেন্টিফাই করে রাখো। তো এখানে দেখো, এই যে এখানে দেখো, এই যে জিনিসগুলা, এগুলো পড়বা। আজকে আমি তোমাদের একটা অন্যরকম কাহিনী শিখাবো, বা অন্যরকম একটা জিনিস শিখাবো। ঠিক আছে, আসো। আমরা ম্যাথ করব, ম্যাথ যে করবো না এমনটা না। তাহলে ওই বাংলা পিডিএফটা পড়বা বেসিকটা স্ট্রং করার জন্য। যারা একদম কিছু বুঝতেছো না, তারা এ কারণে পড়বা, আর ইংলিশ লেখার চেষ্টা করবা। ঠিক আছে, গেল তো। এরপর স্পেশাল লেকচার শিট দেওয়া আছে, সেখানেও বাংলায় ম্যাথ করে দেওয়া আছে। তো যারা পারো, তাদের কিচ্ছু করার দরকার নাই, তারা ডিরেক্ট ইংলিশ ওয়ার্ড গুলো লেখার পাশাপাশি এই জায়গায় আসবে, এই চারটা পড়বে শুধু। এখানে দেখো, ওই যে আমরা 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করি না, ওই জিনিসটা এখানে বলা আছে যে ব্যবসার প্রথম তারিখে যা নিয়ে ব্যবসা শুরু করা হয়, সেই সৎ জিনিসগুলো কি হবে, ডেবিট হবে, আর মূলধন হিসাব ক্রেডিট হবে। ঠিক ওই জিনিসটা একবার যদি তুমি বোঝো, যে ফর ইনভেস্টমেন্ট ইন বিজনেস ইন ক্যাশ, ফার্নিচার, ইকুইপমেন্ট, সাপ্লাইজ, অদার অ্যাসেট, মানে এই জায়গাটা মানে বুঝে নিও যে স্টার্ট এ বিজনেস 1 তারিখে, মিস্টার রহিম, মিস্টার করিম, মিস্টার অমুক, মিস্টার তমুক স্টার্ট এ নিউ বিজনেস, স্টার্ট এ সার্ভিস রেন্ডার, ফার্মেসি, সেলুন, হ্যাঁ, তারপর বিউটি পার্লার, ফর ইনভেস্টমেন্ট ইন ক্যাশ 10,000,
ফার্নিচার 5,000, ইকুইপমেন্ট 4,000, মানে ওর মূল বিষয় হলো মিস্টার অমুক 1 তারিখে 10,000 টাকা ক্যাশ, 10,000 টাকা ফার্নিচার, 10,000 টাকা ইকুইপমেন্ট, 10,000 টাকা সাপ্লাইস নিয়ে ব্যবসা শুরু করলো। তো ওই যে বললাম, একজন ব্যক্তি যা যা নিয়ে ব্যবসা শুরু করবে সব জিনিস হিসাব কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। আর নগদান হিসাব, সরি, ক্যাপিটাল হিসাব ক্রেডিট করবা, সবগুলো টাকা জমা করে। হ্যাঁ, দু একটা জায়গায় একটু ঝামেলা হবে, শিখাই দিবনি, সমস্যা নাই, তুমি তো আগে শেখো তো। এরপর দেখো, এখানে কাহিনী আছে। এই যে জাবেদা দেওয়া, স্যালারি দেওয়া, এই যে ফর ক্যাশ সেলস, হ্যাঁ, এই যে এখানে যে জিনিসগুলো আছে, এখানে যে ট্রানজেকশন গুলো আছে, হ্যাঁ, এই যে এখানে যেগুলো আছে, এই যে এইটা এইটা দেখো, এই যে এই জায়গাটা দেখো। আচ্ছা, কোরাই পরিবহন বলো তো, কোরাই পরিবহন 5,000 টাকা, জাবেদা কি দিবা বলো তো এটা? অথবা পণ্য ক্রয় করে 5,000 টাকা বহন খরচ প্রদান করা হলো, জাবেদা কি দিব বাংলায় বলো তো? বলো, কথা বলো আমার সঙ্গে, শিখবা। আমি কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে আমি নিজে পড়াবো না, তোমাদের দিয়ে পড়াই নেবো আমি। বলো, এটা এটা জাবেদা কি হবে বলো, বলা শেখো। ভাই শোনো ক্রয় আমার কথা পরিবহন শোনো, ডেবিট, এই শোনো ডেবিট নগদান এখানে, ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। এখানে শোনো আমার কথা একটু ভালোভাবে শোনো ভাই। এই যে দেখো, আজকে আমাদের যে এফসিএস আর ক্লাস নিল, হ্যাঁ, এই স্যারের যেটা আমি মূল মোটিভ দেখলাম, আসলে ইনি যে জিনিসটা আইডেন্টিফাই করছে এটাও ঠিক। আমরা অনেকেই আছি, যেমন এর কথাটা একদম পারফেক্টলি তোমাদের সঙ্গে মিলে যাবে। তোমরা অনলাইনে হোক, অফলাইনে হোক, কারোর সঙ্গে কথা বলতে ভয় পাও, কথাটা কি ঠিক বলো তো? তোমার সিনিয়র কেউ কারোর সঙ্গে কথা বলতে ভয় পাও কি না পাও? তোমার স্যারের সঙ্গে কথা বলতে ভয় পাও কি না পাও বলো তো? কিভাবে কথা বলবা, এর ধাঁচটাই তুমি মানে আইডেন্টিফাই করতে পারো না, যে না না, আমার একটা প্রয়োজন, মনে করো আমার একটা সিগনেচারের প্রয়োজন, তুমি কোথাও বৃত্তির আবেদন করবা, তোমার একটা সিগনেচারের প্রয়োজন, কার সিগনেচার লাগবে? সভাপতির সিগনেচার লাগবে। এটা নিয়ে তুমি কি ডিপ্রেসড, তুমি প্রেসারে আছো, ইয়াল্লাহ চেয়ারম্যান স্যার সিগনেচারটা করে দিবে, কি যে বলে, হ্যাঁ, কারে গিয়ে বলবো, হ্যাঁ, অফিস সহকারের কাছে গেছো, মানে সে মনে হচ্ছে তোমার সামনে বাগদার হয়ে আছে, যে, স্যার 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 স্যার, ভাই স্যার ভাই, হ্যাঁ, মানে কি বলবা যে তোমার একটা সিগনেচার লাগবে, সেটাও তুমি ঠিকভাবে বলতে পারো না। তো আসলে জিনিসটা সত্য, স্যার যে জিনিসটা বললো, যে তুমি অনার্স মাস্টার্স কমপ্লিট করতেছো, তুমি একটা প্রফেশনাল ডিগ্রিতে আসছো, তুমি অনলাইনে বা অফলাইনে তুমি তোমার পরিচয় দিতে পারতেছো না, তাহলে তুমি ভাই কি করবা? তো আমি চাই, ঠিক আছে তোমরা অনলাইনে, কিন্তু অনলাইনে নিজেকে আমার সঙ্গে কথা বলা শেখো। এই যে অভ্যাসটা, এই অভ্যাসটা দেখবা পরবর্তীতে কাজে লাগবে। এবং এই প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে সাজিয়ে কথা বলতে হবে সেটা শিখে যাবা। এটাকেই বলা হচ্ছে কমিউনিকেশন স্কিল, যেটা পড়াশোনার পাশাপাশি তোমাদের দরকার। এটা এমনি এমনি ডেভেলপ হবে না, এটাকে ডেভেলপ করাতে হবে। বুঝতে পারছি? তো সুতরাং চুপ করে থাকবে না, ভুল হোক, এখনই শেখার বয়স, এখন সবে মাত্র ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, বোঝো কিন্তু। ভুল হলে লজ্জা পাওয়ার কিছুই নাই। কিন্তু যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করবা, যেমন আমি নিজেও, আমি স্বয়ং নিজেও ইংরেজিতে সবসময় কথা বলতে পারবো না, এটা আমার জন্য লজ্জা। তো আমি তোমাদের সময়ে এই জায়গাটা ডেভেলপ করি নাই, এখন বিভিন্নভাবে লজ্জার সম্মুখীন হচ্ছি, আমার মতো অনেকেই। তো এইটা ভালো না এই একাডেমিক লেভেলে লজ্জা টজ্জা পাইয়া শিখে আসা ভালো বলো না? তো এই কারণেই রেসপন্স করবা ক্লাসে, যখন আমি পড়াবো তখন রেসপন্স করার দরকার নেই, যখন কোশ্চেন করতে বলবো সবাই রেসপন্স করবা। জি তাহলে যে ভাইয়া। বললাম যে তুমি পণ্য ক্রয় করছো 5,000 টাকা, পরিবহন বাবদ ব্যয় পরিশোধ করছো, এর জাবেদা তোমরা কি দিবা? তো ক্রয় অবশ্যই তোমরা পরিবহন। ক্রয় কি দাও? ক্রয় পরিবহন ডেবিট, হ্যাঁ, নগদান ক্রয় ক্রেডিট। পরিবহন, এর আর একটা নাম কি? হ্যাঁ, একটা ক্রয় নাম আন্ত পরিবহন, পরিবহন। পরিবহন, ক্রয় পরিবহন ডেবিট, ঠিক আছে, কিন্তু এর আর একটা নাম কি বলো? আন্ত আন্তঃপরিবহন। পরিবহন। আন্ত পরিবহন না বহি পরিবহন, সেটা কও। আমি ক্রয় করছি, বই পরিবহন হবে। হ্যাঁ, আন্ত পরিবহন না বহি পরিবহন? বহি পরিবহন। হ্যাঁ, এই যে দেখছো 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 কিভাবে ঘুলাচ্ছ। ক্রয় ক্রয় করলে কি পণ্য তোমার কাছে আসে, তার মানে ক্রয় করার সময় যে হুম, ব্যয়টা তুমি পরিশোধ করো পরিবহন বাবদ, সেটাও কি আন্ত পরিবহন? ঠিক হুম। আছে, এগুলা কিন্তু দেখো, আমি জানি তুমি সঠিক বলছো, কিন্তু আমি জানি যে যখন আবার একটু চাপ দেবো তখন আবার উল্টা পাশে ঘুরবা, এই কাজগুলো করা যাবে না। জাস্ট
এইটাই অন্য 8-10 জনের ক্লাসে যেভাবে তৈরি হবা আর আমার কাছে যেভাবে তৈরি হবা, এই যে এটাই হলো ফারাক। বুঝতে পারলাম? তাহলে জি। সঠিক জিনিসটা বলার পরে জাস্ট একটু চাপা মারলাম, না উল্টাই দিলাম, তো এই জায়গাটা উল্টাই দেওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে এই যে যখন আমরা পণ্য ক্রয় করে ক্রয় পরিবহন পরিশোধ করি, তখন আমরা কি করি? তখন আমরা ক্রয় পরিবহন ডেবিট করি, ওটাকে আমরা বলি আন্ত পরিবহন ডেবিট। আর অপরদিকে ক্যাশ বা নগদান হিসাব আমরা কি করি? ক্রেডিট করি, তাই না? এটা বাংলা। এখন এই বাংলা জিনিসটা ইংরেজিটা তোমরা পারবা না। সুন্দরভাবে বুঝতেছো, পণ্য ক্রয় করছো, পারচেস গুডস এন্ড পে, এখানে থাকবে এই যেগুলো থাকবে ক্যারিজ, ট্রান্সপোর্ট আউট, ফ্রাইট আউট। এটা যদিও হচ্ছে হলো আমাদের হলো মানে বিক্রয় পরিবহন। এই যে 18 নম্বরটা দেখো, ফর ক্যারেজিং অন গুডস, মানে ক্যারিং ওই ক্যারেজেস একই জিনিস। হ্যাঁ, ট্রান্সপোর্ট ইন মানে যে ট্রান্সপোর্টটা তোমার প্রতিষ্ঠানে আসতেছে, মানে ক্রয় পরিবহন। ফ্রাইট ইন, এই যে সিনোনিম গুলা, ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস অফ পার্সেস, এগুলো একই কথা। অর্থাৎ কোনো একটা ট্রানজেকশনে যদি তুমি এই ক্যারিজ, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট ইন, ফ্রাইট ইন, হ্যাঁ, ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, এই কথাটা যদি পাও উইথ পার্সেস গুড অ্যান্ড সার্ভিসেস, সেটাকে তুমি ক্রয় পরিবহন হিসেবে ধরবা। কিন্তু পার্সেস উইথ অ্যাসেট ইজ নট ক্রয় পরিবহন বা ক্যারিজেস ইন, ফ্রাইট ইন। তাহলে পণ্য ক্রয় করার সময় যদি ক্রয় পরিবহন পরিশোধ করো, তাহলে ওটাকে ক্রয় পরিবহন ধরবা। কিন্তু সম্পদ ক্রয় করার সময় যদি তুমি পরিবহন ব্যয় পরিশোধ করো, সেটাকে তো তুমি তো পরিবহন ব্যয় হিসেবে ধরবা না। তোমরা কিন্তু পড়ছো যে 50,000 টাকা তুমি একটা সম্পদ ক্রয় করছো, তাহলে সম্পদ হিসেবে ডেবিট, নগদ হিসেবে ক্রেডিট। ওইটা বহন করার জন্য 5,000 টাকা আবার কি করছো? ক্রয় পরিবহন পরিশোধ করছো। তাহলে সুন্দরভাবে আমাদের চলমান প্রতিষ্ঠা ধারার নীতি বলছে যে একটা স্থায়ী সম্পদ ব্যবহার উপযোগী করার জন্য যত টাকা খরচ হবে, মানে ক্রয় থেকে শুরু করে ব্যবহার উপযোগী করতে পরিবহন খরচ, সংস্থাপন মজুরি, হ্যাঁ, যা আছে, ওই হিসাবে কি হয়ে যাবে? ওই সম্পদ হিসেবে ডেবিট করতে হবে। তার মানে এই পরিবহন খরচটা সম্পদ হিসেবে ডেবিট করতে হবে। কিন্তু যখন গুড অ্যান্ড সার্ভিসেস থাকবে, তখন ওইটাকে ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন হিসেবে ধরতে হবে। তো এখন এই জায়গায় দেখো যে ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন, এই পরিবহন জায়গাগুলোতে এই সিনোনিম অ্যান্টোনিমস গুলো থাকবে। তো জাস্ট এই ইংরেজি গুলো তোমাকে এখন মাথায় রাখতে হবে। তাহলে বুঝতে পারলা? তাহলে এখানে হলো ক্যারেজেস বা ক্যারেজ, ট্রান্সপোর্টেশন ইন, ফ্রাইট ইন, ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, এই জিনিসগুলো যদি থাকে তাহলে ধরে নিবা ওগুলো কি? ক্রয় পরিবহন। তাহলে ওই হিসাব হলো ডেবিট আর ক্যাশ ক্রেডিট। যখন এগুলোতে পাবা কি? আউটওয়ার্ড, তারপরে ক্যারেজেস অন হচ্ছে সেলস, ট্রান্সপোর্ট আউট, ফ্রাইট আউট, ট্রান্সপোর্ট এক্সপেন্সেস অফ সেলস, তাহলে সেগুলোকে বিক্রয় পরিবহন হিসেবে ধরবা। তাহলে ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন উভয় ব্যয়, তাহলে সেই ব্যয় হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট। তাহলে এখানে যে চার্টে ইংরেজি গুলো আছে, জাস্ট এখানে কয়টা আছে জানো? এই যে দেখো 42টা। বিশ্বাস করো এই 42টা ট্রানজেকশন যদি বুঝে বুঝে একটু পড়ো, হ্যাঁ তুমি পারলা না, তুমি পারবা না, স্বাভাবিক, তুমি পারলা না, বুঝাই নাও, তুমি পারলা না বুঝাই নাও। এখানে যে ট্রানজেকশন গুলো আছে এগুলো বুঝাই নাও ধরে ধরে নিলেই, বিশ্বাস করো জাবেদাতে আর আটকাবে না, অ্যাকাউন্টিং ইকুয়েশন আর আটকাবে না। ক্লিয়ার? তাহলে তোমার দায়িত্ব কি? যেহেতু জাবেদার উপরেই তোমার পাস মার্ক ডিপেন্ড করতেছে, প্লাস ডিপেন্ড করতেছে, তাহলে জাবেদা শিখতে হবে। এখন যারা একদম বেসিক উইক, তারা বাংলা লেকচার পড়ে এই ইংরেজির এই চারটা এনি হাওয়া আয়ত্তে নিবা। এখন কথা হলো ভাই আমি হিসাব পক্ষ বের করতে পারি না ইংরেজি থেকে, এ কারণেই
ওই হিসাব বের করা শেখো, হিসাবগুলো আগে মুখস্থ করো, প্র্যাকটিস করো। এখন আমি তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করবা। দেখো, তোমরা এতটুকু জানো কিনা, যেমন আমি বেসিক ক্লাসে বলছি যে হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটা শাস্ত্র বা এমন একটা প্রক্রিয়া বা এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা গণনা করি। আমরা কি করি? গণনা করি। 1 2 3 যোগ করলে কত হয়? 6 হয়। এটাই হিসাব বিজ্ঞান, এইটাই হিসাব বিজ্ঞান। এইটাই তো বেসিক ক্লাসে আমি শিখাইছি, যেটা আমরা আদিকাল থেকে করে আসতেছি। তার মানে এই যে গণনার কাজটা করে, ওটাই হিসাব বিজ্ঞান রে ভাই। এখন তোমরা নিজেরাই দেখো, তুমি 1 2 3 এই যে তিনটে সংখ্যা যোগ করে 6 হলো, এইটা আমারে বললা যে ভাই 6। তাহলে দেখো, ডাটাটা ছিল তোমার কাছে, তথ্যটা ছিল তোমার কাছে, এরপর তুমি কি করলা? আমাকে দিলা, তুমি গণনা করলা, কাউকে না কাউকে তো সরবরাহ করবা, বা তোমার বা প্রয়োজন প্রয়োজন তো আছে। তুমি এই যে গণনা করলা 6 পর্যন্ত, এমনি এমনি তো করো নাই, তোমার তো দরকার পড়তেছে বা পড়বে। এখন যার দরকার পড়বে তাকে তো তুমি দিবা, এই যে দিবা, এই এত দূর পর্যন্ত, এটাকে হিসাব বিজ্ঞান বলে। তাহলে এই কাজটাকে শুধু হিসাব রক্ষণ বলা হচ্ছে। এটাই হলো ক্লাসিফিকেশন, এটাই হলো ডিফারেন্স উইথ অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং। বুঝাতে পারলাম? ইন্টারেস্টিং না? দেখো, আমরা সব শিখেছি, তার মানে আমরা যে গণনার কাজগুলো করি সবগুলো হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত। সব সায়েন্স কমার্স আছে যারাই 1 2 3 4 5 6 গণনার কাজ করে, তারাই হিসাব বিজ্ঞানের কাজ করে। ঠিক আছে? তো শুধু গণনার কাজটাকে বুক কিপিং বলা হয় যখনই গণনা করার পর ওই তথ্যটা কি করা হবে? ডিস্ট্রিবিউট করা হবে। সেটাকে আমরা কি বলবো? পুরো অংশটাকে মূলত ওইটাকে বলবো ফুল হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। তাহলে হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটা শাস্ত্র যেটা আর্থিক ঘটনা, যার সঙ্গে টাকা জড়িত আছে, সেই জিনিসটা গণনা করবে এবং গণনা পর সেই তথ্যটা কি সরবরাহ করবে, যাতে করে তারা সিদ্ধান্ত নিতে পারে। এটাই তো হিসাব বিজ্ঞান। দেখো, সংখ্যায় এটাই লেখা, হিসাব বিজ্ঞানের বইতে সবাই এটাই লেখে, কিন্তু ওইটা যে বাস্তবতা তুমি করে আসো সেটা তো তুমি জানো না। আর এই জায়গায় বিজ্ঞান বলতে বিশেষ জ্ঞানটা আমরা ব্যবহার করি, সেটার নাম হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। তো এই জায়গায় আমি যেটা তোমাদের শিখাইতে চাচ্ছি, এই যে আমরা গণনার কাজটা করি, হাম্বু দাম্বু জিনিস কিন্তু গণনার কাজটা করি না। তোমার যদি আমি বলি, এই তুমি রাস্তার মোড়ে বসো, দেখো তো কয়জন মানুষ যায়, কয়জন মানুষ আসে। তুমি নালে একদিন গুনলা, আমাকে গুনে বললা যে ভাই, এই রাস্তা দিয়ে একদিনে 1000 লোক যাতায়াত করে। তো তোমার যদি বলি পরের দিনে গণো, তুমি বলবো ভাই কিসের টাকা পড়ে গেছে, আমার সময় তো নাই। তুমি এমনি হলেও এক্সকিউজ দেখাবা। এখন যখন আমি বলবো তোমারে আমি কি এটা গণনা করার জন্য তোমারে আমি 1000 টাকা দেবো নি, তুমি তখন বলবো আচ্ছা ঠিক আছে, তাহলে বসে বসে তো গণনা করাই যায়। এখন এই জায়গায় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমার আবার কি এমন প্রয়োজন মানে পড়ছে তোমার 1000 টাকা দিয়ে একটা রাস্তা দিয়ে প্রত্যেক দিন কতগুলো লোক যায় সেটার আমার হিসাব রাখতে হবে? কিসের টাকা পড়ে গেছে? আমার যদি দরকার নাই থাকে তাহলে আমি তোমার দিয়ে এই কাজটা করাই নেব? নেব না। তার মানে কি, তুমিও যেমন স্বার্থ ছাড়া এই কাজটা করবে না, আমিও তেমন স্বার্থ ছাড়া এই কাজটা করবো না। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে, যে কর্মকাণ্ডে, যেটাকে আমরা বলবো ইভেন্ট অ্যাক্টিভিটিস, যে কর্মকাণ্ডের সঙ্গে মানি জড়িত, টাকা টাকা, সেটাকে আমরা লেনদেন বলবো। আর ওই লেনদেনটার গণনা করার কাজ এবং একই সঙ্গে তথ্যটা সরবরাহ করার কাজকে হিসাব বিজ্ঞান বলবো। এখন গণনার কাজটা আমরা করি ডাবল এন্ট্রি সিস্টেমে। ভালো কথা, ডাবল এন্ট্রি সিস্টেম বলতে একটা ঘটনার দুইটা পক্ষ থাকতে হবে। এক পক্ষ হবে হলো ডেবিট, আর এক পক্ষ হবে হলো ক্রেডিট, এবং এই দুই পক্ষে তোমাকে একটা লেনদেন হিসেবের মধ্যে লিখতে হবে, সেটা ডাবল এন্ট্রি সিস্টেম। এখন কথা হলো ভাই, এই পক্ষ আমি কিভাবে নির্ণয় করবো? এটাই তো পারি না। ওই পক্ষ নির্ণয় করাও যা, ডেবিট ক্রেডিট নির্ণয় করাও তা। তাহলে কেমনে করবা? এখন আমি তোমাদের বলি, দেখো, আমাদের এই দুনিয়াতে যতগুলো ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোর মধ্যে থেকে যার সঙ্গে টাকা জড়িত, সেই ঘটনাটাই শুধু কিন্তু হিসাব বিজ্ঞান লিখে রাখে, এর বাইরে অন্য কিছু লেখে না। এখন টাকা জড়িত এমন ঘটনাগুলো কোনগুলা, বা কি এমন সিমটম বা কি এমন জিনিস দেখলে আমি বুঝবো ওই জিনিসটার সঙ্গে স্বার্থ জড়িত, টাকা জড়িত? কি এমন জিনিস থাকলে অল টাইম মাথায় রাখবা,
কোন একটা ঘটনার সঙ্গে, কোন একটা অ্যাক্টিভিটিস এর সঙ্গে, কোন একটা ইভেন্টের সঙ্গে যদি সম্পদ সম্পদ এ মানে অ্যাসেট রিলেটেড থাকে, তাহলে ওটাই কি লেনদেন, ওটাই হিসাব বিজ্ঞান গণনা করবে। কোন একটা ঘটনা যার সঙ্গে দায় জড়িত, দায় মানে কি তোমাকে পরবর্তীতে টাকা দিতে হবে এমন বাধ্যবাধকতা জড়িত, সেটাই হবে কি হিসাব, বা সেটাকেই হিসাব বিজ্ঞান লিখবে। কোন একটা ঘটনা জড়িত যার সঙ্গে ব্যয় জড়িত, মানে তুমি টাকা দিবা, তোমার কাছ থেকে টাকা চলে যাবে, সেটাই হবে কি হিসাব, বা সেটাই হবে কি লেনদেন। কোন একটা ঘটনা যার সঙ্গে আয় জড়িত, মানে কোনো না কোনো ভাবে তোমার কাছে টাকা আসবে, সেটাকে আমরা কি বলবো, হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন বলবো। কি বোঝা যাচ্ছে? কোন একটা ঘটনা আছে যে ঘটনার সঙ্গে মালিকানা সত্ত্ব অর্থাৎ মালিকের টাকা বাড়তেছে কমতেছে, তাহলে যে ঘটনা যে অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে তোমার সম্পদ বাড়তেছে কমতেছে, দায় বাড়তেছে কমতেছে, ব্যয় বাড়তেছে কমতেছে, আয় বাড়তেছে কমতেছে, মালিকানা সত্ত্ব বাড়তেছে কমতেছে, সেগুলোকে মূলত লেনদেন বলা হয়। সেগুলোর সঙ্গে টাকা জড়িত, সেগুলো হিসেব বিজ্ঞান গণনা করবে। না, এটা শেষ। তার মানে কি দাঁড়াচ্ছে এখন? তার মানে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সহজ উপায় হলো তুমি কি দিলা এবং তুমি কি নিলা, সোজা হিসাব। তাহলে কোনো একটা ঘটনা থেকে খুব সহজে হিসাব যদি বের করতে চাও, তাহলে একটাই কোশ্চেন করবা, এখানে কিচ্ছুই নাই, দুনের হাঙ্গু ভাঙ্গু কোনো নিয়ম মাথায় রাখার দরকার নাই। তুমি কোশ্চেন করবা এই ঘটনার ফলে তুমি কি নিছো এবং তুমি কি দিছো, জাস্ট এনাফ, আর কিচ্ছু নেই এখানে। তখনই তুমি বুঝতে পারবা যে তোমার সম্পদ ওই জায়গা থেকে বাড়লো না কমলো, তোমার দায় বাড়লো না কমলো, ব্যয় বাড়লো না কমলো, মালিকানা সত্ত্ব বাড়লো না কমলো, আয় বাড়লো না কমলো, ব্যাস হয়ে গেল। দেখো খুব ইজিলি ভাবে আমি তোমাদের বলতেছি, দেখো। এবং এই জায়গায় তোমরা একটা জিনিস মনে করবা, সেটা কি? মনে করবা যে তুমি হিসাব রক্ষণের কাজটা করো বা লিপিবদ্ধকরণের কাজটা করো, ডাবল এন্ট্রি সিস্টেমের এই যে মেয়াদ গুলো করবা, তো করার সময় মনে করবা যে মনে করো মিস্টার রহমান অ্যান্ড কং, এটা একটা কোম্পানি। তাহলে মনে করবা এই কোম্পানির তুমি ম্যানেজার, এই কোম্পানির তুমি কি ম্যানেজার অথবা অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? তো এখন সে বা আমি তোমার এ টাকা দিয়ে রাখছি, তুমি আমার প্রতিষ্ঠানে সঠিকভাবে হিসাব রাখবে না, কোথায় টাকা গেল কোথায় না গেল। তো এই জন্যে তুমি যখন ওই প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে নিজের কাছে দায়বদ্ধ হিসেবে নিবা, মনে করবা, তখন তোমার মাথায় থাকবে যে তুমি যেহেতু ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি, তুমি মনে করবা যে ওই প্রতিষ্ঠান থেকে কি গেল এবং ওই প্রতিষ্ঠানে কি আসলো, জাস্ট এভাবে তুমি কনসিডার করবে। এক কথায় তুমি অ্যাকাউন্টেন্ট হিসেবে মনে করবা নিজেকে, যখন যে কোনো একটা ম্যাথ করতে যাবা এবং দেখবা যে যেহেতু আমি এই প্রতিষ্ঠানের ম্যানেজার, এই প্রতিষ্ঠানের হচ্ছে আমি অ্যাকাউন্টেন্ট, তাহলে আমি যেহেতু আর্থিক ঘটনাগুলো লেনদেন লিপিবদ্ধ করব, তাহলে আমি দেখবো আমার এই প্রতিষ্ঠানে কি আসলো এবং এই প্রতিষ্ঠান থেকে কি বের হয়ে গেল। এখানে মালিক সেও বাইরের, মানে তোমার একটাই কথা, তোমার প্রতিষ্ঠানে কি আসলো কি গেল, সোজা হিসাব। যেমন তুমি দেখো পার্সেস ফার্নিচার 50,000 টাকা, 50,000 টাকা দিয়ে তুমি একটা এসি ক্রয় করছো। তাহলে এই যে এসিটা ক্রয় করছো আজকে 1 তারিখে বা 2 তারিখে, গরমে কারণে, কোশ্চেন করো তো যে আজকে এসি কিনে নিয়ে আসলাম, আচ্ছা এসিটা যে কিনে নিয়ে আসলাম আমার প্রতিষ্ঠান থেকে কি গেল, প্রতিষ্ঠানে কি আসলো? দেখো প্রতিষ্ঠানে এসি আসলো, এসিটা কি সম্পদ, কি ধরনের সম্পদ? অফিস ইকুইপমেন্ট অথবা নর্মালি ইকুইপমেন্ট। তাহলে কি সম্পদ বাড়লো, সম্পদ যদি বাড়ে সেটা ডেবিট হয়। এখন এসি আসলো, ভালো কথা, তোমার সম্পদ বাড়ছে, কিন্তু তোমার প্রতিষ্ঠান থেকে কি গেছে? নগদ টাকা চলে গেছে, এ কারণে ক্যাশ ক্রেডিট, নগদ টাকা চলে গেলে ক্রেডিট। তাহলে এভাবে হিসাব পক্ষগুলো বের করবা। স্যালারি পরিশোধ করছো, স্যালারি মনে করো কোন একজন ম্যানেজারকে 5,000 টাকা স্যালারি দিয়েছো, তো দেখো তোমার প্রতিষ্ঠান থেকে কি গেল এবং তোমার প্রতিষ্ঠানে কি আসলো। তোমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, তাহলে মাথায় রাখবা সম্পদ যদি কমে যায় ক্রেডিট হয়, তাহলে ক্যাশ ক্রেডিট। কেন গেল? তুমি কি পাইছো? তুমি কি পাইছো? তুমি তোমার কর্মচারীর কাছ থেকে সেবা নিয়েছো, তাহলে ওইটা কি কি সার্ভিস এক্সপেন্সেস ধরবা? না, তাকে যেহেতু প্রতিনিয়ত দাও স্যালারি নামে, স্বাভাবিকভাবে ওটা স্যালারি অর্থাৎ বেতন বাবদ এটা ব্যয়, যেটা তোমার প্রত্যেক দিনই হচ্ছে, তাই অ্যাজ এ রেজাল্ট ওটাকে ওই স্যালারি এক্সপেন্সেস নামে তোমাকে ডেবিট করতে হবে, কারণ ব্যয় বাড়লে ডেবিট হয়। এখন ঠিক এই জায়গাটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আছে, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা।
সম্পদ, ব্যয়, উত্তোলন এগুলো যদি বাড়ে ডেবিট হয়, এগুলো যদি কমে ক্রেডিট হয়। দায় যদি বাড়ে ডেবিট হয়, দায় যদি কমে ক্রেডিট হয়। সোজা হিসাব, মূলধন যদি বাড়ে ক্রেডিট, যদি কমে ডেবিট। ঠিক আছে? তারপরে আয় যদি বাড়ে ডেবিট, আর যদি কমে তাহলে ক্রেডিট। তুমি সেলস করছো, তুমি মনে করো সেলস করলা 5,000 টাকা, তাহলে 5,000 টাকার পণ্য তোমার প্রতিষ্ঠান থেকে চলে গেল। এখন এটা তো তুমি প্রতিনিয়তই বিক্রি করো, তার মানে কি এখানে পণ্য নামে কোনো হিসাব হবে না, বরঞ্চ সেলস নামক তোমার আয় বাড়বে। এ কারণে সেলস ক্রেডিট। কিন্তু তোমার কাছে কি আসলো? বলো কি আসলো? টাকা আসলো। দেখছো? কিছু না কিছু তো আসতেছে। কি আসলো? ক্যাশ। আসেনি, আসবে, মানে ধারে। সোল গুড অন ক্রেডিট। সোল্ড, এখানে সেল থাকবে না, সোল্ড থাকবে, মানে যেহেতু তুমি অলরেডি বিক্রি করে ফেলছো। সোল গুডস অন ক্রেডিট, এই যে অন ক্রেডিট। অথবা নট রিসিভ বিল, নট রিসিভিং বিল, সোল গুড নট রিসিভিং বিল, টাকা 5,000। তার মানে কি 5,000 টাকার পণ্য বিক্রি করছো, যার বিল গ্রহণ করো নাই, ধারে বিক্রি করছো। তো ভালো কথা, তোমার প্রতিষ্ঠান থেকে কি গেছে? পণ্য দ্রব্য গেছে। কেন গেছে? বিক্রয় বাবদ গেছে। বিক্রয় কি হয়? আয় হয়। বিক্রয় করে তোমার আয় হয়। এখন টাকা কি পাইছো? না, পাওনি। পাবা তো। এই যে পাবো, প্রাপ্য, রিসিভেবল। পাবো, রিসিভেবল মানে পাবো আমি। এই পাওয়াটা মানে প্রাপ্যটাকে কি বলা হচ্ছে? সম্পদ ধরা হচ্ছে। তাহলে সম্পদ বাড়তেছে। এই কারণেই ওটাকে আমরা বলি অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে কারো কাছ থেকে যদি কোনো কিছু পাই যেটার নাম প্রাপ্য হিসাব, সেটাকে আমরা বলি অ্যাকাউন্ট রিসিভেবল। জাস্ট তুমি যদি প্রাপ্য হিসাবের ইংরেজিটা জানো যে অ্যাকাউন্ট রিসিভেবল, এই তো হয়ে গেল। কি ক্লিয়ার? বলো। জি ভাই, ক্লিয়ার। এই তো নতুন নতুন করে কি কোনো কিছু পাচ্ছ আমার ক্লাসে? বলো। না ভাই, সবকিছু আগে। তাহলে এই যে দেখো, তাহলে এই যে এখানকার যে ট্রানজেকশন গুলো আছে, এই যে কোথায় আসছিল? 2015 সালে আসছিল। তাহলে মিস্টার রানা ইজ এ লাইসেন্সড সিএমএ, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। এটা মানে একটা প্রফেশনাল ডিগ্রিধারী মিস্টার রানা, উনি হচ্ছে সিএমএ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। তার ফার্মের আর কি ব্যবসা এটা, উনি একটা ফার্ম দিয়েছে আর কি মূলত। তো বলছে যে 1 তারিখে হি ইনভেস্ট টাকা 1 লাখ ক্যাশ ইন বিজনেস। তার মানে কি সে 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, বা তা 1 লক্ষ টাকা দিয়ে সে তার মানে ফার্ম দেওয়ার ব্যবসাটা শুরু করলো। মানে এক কথায় 1 তারিখে, 1 তারিখে যে টাকাটা দিয়ে ব্যবসা শুরু করবে সেটাকেই ধরে নিবা তুমি। মনে করো ওই মিস্টার রানার ফার্ম, সিএ ফার্মের তুমি অ্যাকাউন্টেন্ট। তাহলে মিস্টার রানা যেহেতু তোমাকে 1 লক্ষ টাকা দিচ্ছে তার ব্যবসাটা পরিচালনা করার জন্য, তার মানে কি ওই ব্যবসা প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা আছে। কি আছে? 1 লক্ষ টাকা আছে ক্যাশে, তার মানে ক্যাশ ডেবিট। কিন্তু টাকাটা কার? মিস্টার রানার। মিস্টার রানাকে মালিক, এই মালিকের সঙ্গে যা লেনদেন হবে সেগুলো ওনার সিকিউরিটি হিসেবে দেখাতে হবে। এই কারণে আমরা কি করব? ক্যাপিটাল হিসাব ক্রেডিট, সোজা হিসাব শেষ। এই যে হিসাব পক্ষ বের করতে পারো না, যে দেখছো কত ইজি। 3 তারিখে হায়ার, মানে ভাড়া করা প্রাথমিকভাবে, কিন্তু আসলে নিয়োগ করা। হায়ার্ড এ সেক্রেটারি রিসিপশনিস্ট অ্যাড এ স্যালারি টাকা 6,000 পার মান্থ। তাহলে সেক্রেটারি সচিব নামে বা তার প্রতিষ্ঠানে একজন সচিব নিয়োগ করলেন অথবা কর্মচারী নিয়োগ করলেন। এই সেক্রেটারি মানে কিন্তু সচিব আসলে, মানে জিনিসপাতি রিসিভ করার জন্য একজন সেক্রেটারি বা কর্মচারী তিনি নিয়োগ দিলেন। অ্যাড স্যালারি 6,000 টাকা পার মান্থ, প্রত্যেক মাসে 6,000 টাকা দিবে। এই লক্ষ্যে উনি 3 তারিখে একজন লোককে মানে নিয়োগ করছে। তাহলে এটার কি জাবেদা হবে? এটাই ভুল করবা। সবে মাত্র না। হায়ার করছে, সবে মাত্র ইংগেজ করছে, সবে মাত্র তাকে নিয়োগ দিছে, এটাকে লেনদেন হিসেবে কনসিডার করা যাবে না। এটাই মার্কাস।
এটাই বুঝতে হবে যে কোন একটা ঘটনা, তার সঙ্গে টাকা জড়িত আছে, দুইজন পক্ষ আছে, কিন্তু টাকার আদান প্রদান ঘটছে কিনা, তুমি এই যে নিয়োগ দিছো তাকে টাকা দিছো, দেওনি। সে কি তোমাকে কিছু দিছে? দেয়নি, সবে মাত্র নিয়োগ দিছো। তার মানে কি এটাকে লেনদেন হিসেবে কনসিডার করব না। বোঝা গেল? জি। এই যে এবার দেখো চারে, পারচেস এ ফার্নিচার ফর ক্যাশ, টাকা 20,000 এন্ড অন অ্যাকাউন্ট টাকা 50,000। মানে হলো তুমি ফার্নিচার ক্রয় করছো ক্যাশে 20,000 টাকা, আর অন অ্যাকাউন্ট অন ক্রেডিট নট পেইং ক্যাশ, একই কথা। তাহলে এখানে তুমি ফার্নিচার ক্রয় করছো 20,000 টাকা নগদে, 50,000 টাকা ধারে। তাহলে দেখো তো তোমার প্রতিষ্ঠানের টোটাল কত টাকার ফার্নিচার আসলো। টোটাল কিন্তু 70,000 টাকার ফার্নিচার আসলো। এই কারণে কি আসলো প্রতিষ্ঠানে? সম্পদ। কোন সম্পদ? ফার্নিচার। তাহলে ফার্নিচার বাড়লো, ফার্নিচার ডেবিট 70,000 টাকা। কি দিছো? কি গেল? ক্যাশ দিছো অলরেডি 20,000 টাকা, ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। আর অপরদিকে 50,000 টাকা কি দিছো? তেমনি কিন্তু না। দিতে হবে। তোমার কি ছাইরা দিবে কেউ 50,000 টাকা? অবশ্যই দিবে না। তার মানে কি পেয়েবল, ইউ আর পেয়েবল, তুমি দিতে বাধ্য। অ্যাকাউন্টস পেবল। এটাকেই আমরা বলবো অ্যাকাউন্টস পেয়েবল, যেটাকে আমরা বাংলায় বলতাম পদেয় হিসাব। কি পার্থক্য আছে? জাস্ট এতটুকুই ফারাক। তোমরা এগুলোর জন্য জীবন ছেড়ে দিছো, আরে আমি পারবো না, হ্যান হয়েছে তেন হয়েছে, কিচ্ছুই নেই এগুলা। প্র্যাকটিস করো তো রে বাবা, প্র্যাকটিসটা করো, একটু হাতে কলমে শেখো। গেল। এবার আসো 10 তারিখ, পেইড অফিস রেন্ট। রেন্ট মানে ভাড়া, টাকা 5,000 ক্যাশ ফর জুন। তাহলে এটা কোন মাস? এটা সম্ভবত জুনেই। জুন মাসে 5,000 টাকা তুমি ভাড়া পরিশোধ করছো। এই যে ভাড়া, এটা তোমাকে প্রত্যেক মাসে পরিশোধ করা লাগে না? জি। তাহলে তোমার প্রতিষ্ঠান থেকে কি গেল? কোশ্চেন করো তো, এই ঘটনার ফলে তোমার প্রতিষ্ঠান থেকে কি গেল? টাকা গেল, ক্যাশ বাবা টাকা ক্রেডিট। গেছে। কেন গেল? ক্যাশ। কেন গেল? ভাড়া দিছো। ভাড়াটা কি? তোমাকে প্রত্যেক দিনই ব্যয়। দেওয়া লাগে, তার মানে এটা ব্যয়। তাহলে ওই যে তুমি যদি হিসাব যদি চেনো যে ও এটা ব্যয়, এটা আয় হয়, এটা থাকলে আয় হবে, এটা থাকলে ব্যয় হবে, তাহলে তো বোঝাই গেল। ওকে, তাহলে রেন্ট এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট, শেষ। এটা আসো রিসিপ্ট, টাকা 10,000 ইন অ্যাডভান্স অন ম্যানেজমেন্ট কাউন্সিলিং এঙ্গেজমেন্ট। এর মানে হলো এই প্রতিষ্ঠানটা যেহেতু হলো সিএম এর একজন, মানে চার্টার অ্যাকাউন্টেন্সের, যদিও এটা ইনি কিন্তু চার্টার অ্যাকাউন্টেন্টস না, ইনি হলো চার্টার কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। এটা আসলে সিএ করে দাও। তো সিএ ফার্ম ওরা কিন্তু হলো পরামর্শ দেয়, যে কনসালটেন্সি মানে হচ্ছে আসলে পরামর্শ দেওয়া, যে আপনার প্রতিষ্ঠানে এইটা হয়েছে, এইটা করেন। ওটাকে মূলত বলা হচ্ছে কনসালটেন্সি। আপনার জ্বর হয়েছে, তাহলে আপনি নাপা খান, এটাই কনসালটেন্সি। হ্যাঁ, আপনার জমি কেউ দখল করছে, আচ্ছা ঠিক আছে আসেন এই এই ধারায় মামলা করেন। হ্যাঁ, যে উকিলে বলো, ওটাই কনসালটেন্সি। তাহলে মিস্টার রানা সে বলতেছে, ও আপনার ট্যাক্স 1 কোটি টাকা হয়েছে, আচ্ছা ঠিক আছে এই জায়গায় এইটা দেখেন, তাহলে ট্যাক্স নেমে আসবে 50,000, 50 লক্ষতে, তাহলে 50 লক্ষ টাকা সেভ। তাহলে কনসালটেন্সি দেখো এটাই, সিএরা এটাই করে, যে তোমার ট্যাক্স হয়েছে 1 কোটি টাকা, 1 করোড়, আমি তোমার এমন একটা কথা বললাম একদম নামায় আসলো 50 লাখে। তো এই জায়গায় যে তোমার 50 লাখ টাকা আবার সেভ হলো, তো তার মধ্যে থেকে আমার 2 লাখ টাকা দিতে তোমার কি গায়ে লাগবে? বলো তো, লাগবে? তো না। জাস্ট একটা সিঙ্গেল কথার মাধ্যমে দিয়ে 2 লাখ টাকা ইনকাম ইনকাম করলাম। এটাকেই বলা হচ্ছে হলো কি চার্টার অ্যাকাউন্টেন্সির ইনকাম। এই কারণেই হচ্ছে কি আনলিমিটেড। এই কারণে এই চার্টার অ্যাকাউন্টেন্সি এবং চাকরির সঙ্গে তুলনা করে কোনো লাভ নাই। তো তো যেহেতু মিস্টার রানা একজন সিএমএ, উনি কনসালটেন্সি বাবদ কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে এই যে দেখো অ্যাডভান্স 10,000 টাকা নিয়ে নিছে। তাহলে এই ঘটনার ফলে তোমার প্রতিষ্ঠানে কি আসছে? দেখো, তোমার প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে। তাহলে ক্যাশ নগদ মোট ডেবিট, সম্পদ। ক্যাশ ডেবিট। তুমি কি দিছো? তুমি কি কিছু দিছো? তোমার প্রতিষ্ঠান থেকে কি কিছু গেছে? না। না। তুমি যেহেতু আগে ভাগে টাকা নিছো, তোমার তুমি এখনো কিছু দেও নাই, তার মানে কি দিতে বাধ্য। কি দিবা? সেবা দিবা। তাহলে তুমি সেবা দিবা, তাহলে যে সেবাটা এখনো দেওনি তুমি দিতে বাধ্য। ওটাকে আমরা বলবো, হ্যাঁ আক্ষরিক অর্থ ওইটাই সার্ভিস পেয়েবল। আক্ষরিক অর্থ সার্ভিস পেয়েবল, ওটাকে আমরা বলবো।
কিন্তু আসলে বিষয়টা অমন না, ওইটা হয় না। হিসাব বিজ্ঞান ওইটাকে বলা হয় অগ্রিম আয়, মানে অ্যাডভান্স সার্ভিস রিভেনিউ ক্রেডিট। এর মানে হলো তুমি অগ্রিম সেবা আয় নিয়েছো, যে সেবাটা তুমি পরবর্তী দিতে বাধ্য। তো অ্যাডভান্স কথাটা থাকার কারণে ওটাই মূলত হচ্ছে কি পেয়েবল, সার্ভিস রেভিনিউ পেয়েবল। হ্যাঁ, কেউ যদি ওটাকে মনে করেন না আমি ওটারে সার্ভিস রেভিনিউ পেয়েবল লিখবো কারণ আমি সার্ভিস সেবা দিতে বাধ্য, হ্যাঁ লেখো, আমি হলে মার্ক দেবো তারে। বোঝা গেল যে তুমি সেবা দিতে বাধ্য। এই যে দায়বদ্ধতা, যখন দায়বদ্ধতা ক্রিয়েট হবে সেটাই কি দায়। বোঝা গেল? দেখো, জি। জাবেদার ব্যাখ্যা দিতে হইব না? হ্যাঁ, জাবেদার ব্যাখ্যা। ও জাবেদার ব্যাখ্যা, যদি এই যে জাবেদার ব্যাখ্যা দিবা কি দিবা না এটা ডিপেন্ড করবে মার্ক কত, 10। শুধু জাবেদা করতে বলছে, অবশ্যই ব্যাখ্যা দিবা, নো ডাউট। এই কোশ্চেনটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মেবি, নাহলে ডিগ্রির। এই কোশ্চেনটাই যদি মনে করো এই কোশ্চেনটাই আসছে, এই কোশ্চেনটাতে দেখবা 10 মার্ক যদি দেয় 100% তোমাকে ব্যাখ্যা দিতে হবে। এখন ব্যাখ্যা কিভাবে দিবা, এইটাই উড়াই দিবা। এই যে এতটুকু, এই যে পারচেস ফার্নিচার, পুরোটাই উঠাই দিতে পারো, কিন্তু ওটাই না দিয়ে এরভাবে লিখবে যে পারচেস ফার্নিচার অন, মানে ফর ক্যাশ এন্ড অন ক্রেডিট, শেষ। মানে নিজের ইচ্ছা মতো করে দিবা। হ্যাঁ, পেইড অফিস ঋণ, শেষ, এটাই ব্যাখ্যা। বুঝা গেল? তাহলে এই কোশ্চেনে যদি 10 মার্ক দেয় 100% ব্যাখ্যা লিখবা। কিন্তু এই কোশ্চেনে 10 মার্ক দিল না, এই কোশ্চেনে বললো জাবেদা করো, এরপর বললো অ্যাকাউন্টিং ইকুয়েশন করো, খবরদার দরকার নেই ব্যাখ্যা দেওয়ার, দিবা না। খালি দ্রুত অ্যাডজাস্টিং এন্ট্রি মানে কি বলে জাবেদাগুলো করে তারপর এতে চলে যাবা। বুঝা গেল? এই, তাহলে লাস্ট দেখো, পেইড আমিন অ্যান্ড কং, টাকা 5,940 টাকা, ইন পেমেন্ট অফ ইনভয়েস টাকা হচ্ছে 6,000 লেস 1% ডিসকাউন্ট। আচ্ছা দেখো, এখন বলছে পেইড মানে তুমি পরিশোধ করছো আমিন অ্যান্ড কং, আমিন অ্যান্ড কং নামে একজন ব্যক্তিকে বা একটা প্রতিষ্ঠানকে টাকা 5,940, মানে 5,940 টাকা, ইন পেমেন্ট অফ ইনভয়েস টাকা 60,000। তার মানে হলো 6,000 টাকার একটা ইনভয়েস ছিল, সেইটার এগেইনস্টে তুমি এখানে হলো 5,940 টাকা পরিশোধ করছো, মানে 1% ডিসকাউন্ট পাইছো। এখন এই জায়গায় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হলো আমরা যদি পার্সেস, এখানে যদি পার্সেস বিষয়টা থাকতো, এই 1% টাকা আসলে কারবারি বার্তা ধরতাম। কিন্তু এটা যেহেতু সার্ভিস রেন্টের প্রতিষ্ঠান, সরাসরি ডিরেক্ট টাকা পয়সা আদান প্রদান হয়, তো এখানে আসলে কারবারির বার্তার বিষয়টা থাকবে না। যেহেতু পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় অর্থাৎ প্রোডাক্ট সেলস এন্ড পার্চেসের বিষয়টা এখানে নাই, এখানে যে বার্তাটা থাকবে মানে সার্ভিস ওরিয়েন্টেড যে অর্গানাইজেশন গুলোর হচ্ছে ট্রানজেকশন গুলো দেওয়া থাকবে, সেগুলোতে যে পার্সেন্টেজটা থাকবে সেটা অল টাইম ক্যাশ, মানে নগদ বার্তা। তো ওই নগদ বার্তাকে তোমাকে কনসিডার করতে হবে। তাহলে তুমি পেইড পরিশোধ করছো, কি পরিশোধ করছো, টাকা কত টাকা, 5,940 ক্রেডিট, তোমার কাছ থেকে চলে গেছে 5,940 ক্রেডিট। আর কত টাকার এগেনস্টে, সে তোমার কাছ থেকে 6,000 টাকা পাইতো, তাহলে সে তো আর পাবে না, তাহলে 6,000 টাকা ডেবিট, দায় কমে গেল ডেবিট। মাঝখানে তুমি যে 60 টাকা কম দিলা এটা কি তোমার জন্য আয়, এটাকে লিখে দিলে কি ডিসকাউন্ট, ক্রেডিট। তাহলে ক্রেডিট 5,940, ক্রেডিট 60 টাকা, তাহলে 6,000, ওইদিকে ডেবিট 6,000, বাস, বাট্টার ঝামেলা। ওকে, ক্লিয়ার? বলো। জি ক্লিয়ার। জি ভাই, ওকে, ক্লিয়ার। এবার আসো, রিসিভ ক্যাশ টাকা 7,000 ফ্রম সার্ভিসেস কমপ্লিটেড অফ মামুন কং, মামুন কং নামে একজন ব্যক্তি আছে, তাকে আমরা সার্ভিস দিয়েছি 7,000 টাকা, এবং ক্যাশও পাইছি, তার মানে ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, শেষ বেদাল। পেইড সেক্রেটারি রিসিপশনিস্ট টাকা 6,000 টাকা স্যালারি অন জুন, তাহলে যারা আমরা নিয়োগ করছিলাম তারা টাকা দিছি, তাহলে এইটা যাবে যাবে ক্যাশ ক্রেডিট, স্যালারি ডেবিট, শেষ। সার্ভিস প্রোভাইড অন ক্রেডিট অন অ্যাকাউন্ট,
মানে ধারে। তুমি সেবা দিয়েছো বাকি 2,000 টাকা, তাহলে তোমার আয় হলো না ব্যয় হলো? তোমার আয় হলো। এ কারণে আয়। সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট। সে কি টাকা দিছে? তুমি কি টাকা পাইছো? কিছু পাইছো? পাওনি? পাবা তো। অ্যাকাউন্ট রিসিভেবল। রিসিভেবল পাবা তো। এমনি এমনি তো মাগনা মাগনা তো দিবা না, এই যে পাবো, ওটাই মূলত রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট, সে যাবে দা। একদম দেখো, যেগুলা একাডেমি লেভেলে একদম ছোট বাচ্চা কাচ্চারা হিসেবে যেভাবে শিখে সেগুলাই দিচ্ছে, যা শুধু ইংরেজিতে। দেখো, এই যে খায় দেয় কাজ নাই, এই যে দেখো দেখো দেখো, এখানে দেওয়া আছে দেখো। এই যে 7 কলেজে কোশ্চেন আসছে, দেখো। একটু একটু কঠিন বা এটা, এই তো জাস্ট শুধু বুঝতে হবে। এই যে দেখো 7 কলেজে, এই যে আসছে, দেখো সবগুলো আসছে। এই লেজার ট্রায়াল ব্যালেন্স পরে শিখাবো নি। তাহলে কি কাজ এখন তোমাদের, বলো দেখি শুনি। কি করতে হবে এখন, তোমাদের করণীয় কি? কও। আজকে তো অনেকগুলা পড়ালাম, 1 ঘন্টার উপরে। আমি যদি 1 ঘন্টা পড়াতে চাইলাম না, আমার মানে ক্লাস নিতে আসলে একটা নেশা বের হয়ে যায়। মানে বুঝতে তো পারছো, অনেক বছর ধরে করি বা করি, তো ওই যে একটা মজা পাই ক্লাস নিতে, আসলে একটা মজা আছে শিখানোতে। যদি মন খুলে যারা শিখায় না, একটা মজা আছে যে ক্লাস ছাড়তে ইচ্ছে করে না। এই তাহলে কি আজকের ক্লাসটা বোরিং লাগলো? শিখলা? তোমরা তো যে কয়জন জয়েন করছিলে একদম টানা, কেউ বের হওনি। মনে হয় ভালো লাগছে ক্লাসটা নাকি? জি জি ভাইয়া। ভাই। যদিও ডিজিটাল বোর্ড হলে একদম মাখন। তো দেখি, জি। চেষ্টা করি, দেখি কতদূর কি হয়। আগে আসলাম তো ঢাকায়, ইনশাল্লাহ চেষ্টা করবো। তাহলে এখন তোমাদের ইনশাআল্লাহ। কাজ কি? তোমাদের কাজ হলো যে যে জিনিসগুলো বললাম একটু বসে প্ল্যান করা। এক। 2 নম্বর কথা হলো, যে শীটটা দিয়েছিলাম সেখানে বাংলায় আছে সব, যারা একদমই বোঝো না কাঁচা, বাংলা বোঝো। দেন এই জাবেদার এই জায়গাগুলো ক্লিয়ার করে নাও, নিয়ে এই প্র্যাকটিস শিটে যে ম্যাথ গুলো আছে শেষ করো। এটা শেষ, একটা ক্লাসে জাবেদার জায়গা শেষ। এরপর অ্যাকাউন্টিং ইকুয়েশন শিখাই দিবনি একদিনে, প্র্যাকটিস দিবনি 2 দিন। অ্যাকাউন্টিং ইকুয়েশন শেষ, ট্রায়াল ব্যালেন্স দিবনি, লেজার একদিন শিখাবনি, আরেকদিন প্র্যাকটিস দিবনি, শেষ। এরপর স্পেশাল জার্নাল 2 দিনই শিখাবনি, প্র্যাকটিসে 2 দিন দিবনি, শেষ। এই তো গেল। জি। আর কি আছে? এরপর অ্যাডজাস্টিং এন্ট্রি 2 দিন শিখালাম, একদিন প্র্যাকটিস দিলাম, ক্লোজিং এন্ট্রি সহকারে, শেষ। এরপর একদম ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর ওয়ার্কশিট একসঙ্গে, শেষ। কয়দিন লাগবে বলো? সর্বোচ্চ 20 দিন, 20টা ক্লাস হলে এটা ক্লিয়ার করা সম্ভব। টেনশন নিও না, বুঝছো? খুব ইজি আছে। তো ভয় করিও না, চেষ্টা করো ইনশাল্লাহ। আর সবকিছু তো রেডি, এই যে যেগুলো দিছি করে দেওয়া আছে। সলভ আগে দেখবা না, আগে চেষ্টা করবা, তারপর বাকিটা। ঠিক আছে? এই যে দেখছো কতবার রিপিট হয়েছে, মানে মনে হয়েছে যে আল্লাহর দুনিয়াতে আর কোনো কোশ্চেন নাই, এইটাই রিপিট করা লাগবে। হ্যাঁ, অমনটাই না? এই যে দেখো, যে আল্লাহর দুনিয়াতে আর কোনো কোশ্চেন নাই। হ্যাঁ, একদম 19 সাল, 17 সাল, 14 সাল, 18 সাল, 21 সাল, দেখছো? জি, এমন 5বার রিপিট করেন। অনেকগুলো কোশ্চেন আছে এরকম রিপিট হওয়া। তাহলে এই যে পিডিএফ গুলো দিলাম, এই পিডিএফ গুলো বাছাই করা কোশ্চেন আছে যেগুলো রিপিট হতে পারে। তো এই পিডিএফ গুলো শেষ করো ইনশাল্লাহ। বাকিটা এরপর যদি প্র্যাকটিস করার সময় সুযোগ থাকে সেগুলো করিও। এই তো, এর বাইরে আর পড়ার দরকার নেই। কি বুঝলা? জি। আর কিছু কোশ্চেন আছে বলার মতো, বলো, জিজ্ঞেস করো। নাহলে আমরা আজকে এই পর্যন্ত। খাওয়া দাওয়া করো, একটু রিল্যাক্স করো। হ্যাঁ, একটু সময় নিয়ে প্ল্যান করো। যে যে জিনিসগুলো বুঝলাম, যে যে জিনিসগুলো শিখালাম, আলহামদুলিল্লাহ আর লাগবে না তোমাদের। ওকে। জি ভাই। ঠিক আছে। দেখা ওকে। যে পরের ক্লাস কোন হ্যাঁ, দিন? পরের ক্লাস কোন দিন? পরের ক্লাস জি। কালকে নিবনি। আচ্ছা, প্র্যাকটিস করো, আচ্ছা। তোমরা শেষ করো যেগুলো প্র্যাকটিস দিলাম। কালকে না নিলে পরশুদিন নিবনি। ওই যে এইচএসসি, তারপর এডমিশন টেস্টেরও একটু ক্লাসগুলো শুরু করবো তো, একদিন পর পর শুরু করি। তোমাদের ওই যে ফাইন্যান্সটাও শুরু করতে হবে। আর আমারও ক্লাস আছে, আমার কিন্তু টানা 7 দিনেই ক্লাস। সিএতে টানা 7 দিনেই ক্লাস, এই যে একদিনে 2টা ক্লাস কোনো দিনে। এই যে দেখছো, তোমরা পাগল হয়ে যাবা। একজন এফসিএ টানা 7টা থেকে 10:30 পর্যন্ত ক্লাস নিতেছে এই বয়সে এসে। মানে আমি খালি হা করে চেয়ে আছি রে ভাই। আমি তো এডমিশন টেস্টের ক্লাসই নিতে পারি না, একটা নিলে একদম গা ছাইড়ে দিয়ে শুয়ে পড়ি। আমি এই যে 1 সপ্তাহ ধরে ক্লাস করতেছি, ক্লাস করে আমার কোনো দিক থেকে উপকার হোক বা না হোক, আমার অ্যাটলিস্ট বিবেক বোধে লাগছে
একজন এফসিএ যার বয়স প্রায় 40 45 50 60 70 এমন হয়ে গেছে, সেই লোক টানা 7টা থেকে 10:30 পর্যন্ত ক্লাস নিতেছে। এত বিরক্তকর কোশ্চেন করতেছে ছেলেমেয়েরা, একটা বারো রাগ হচ্ছে না। মানে আমি খালি হয়ে আছি রে ভাই। তো ইনশাল্লাহ অনেকগুলো ক্লাস হবে, টেনশন নিও না। আমিও সেট আপ হয়ে নেই তোমাদের। তাহলে রানিং শুরু হলো, আমরা 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 শুরু করলাম। শিট গুলো দিয়েছি, পিডিএফ গুলো দিয়েছি, কিভাবে কি করতে হবে সবকিছু বলেছি। এখন ভাই দায়িত্ব তোমার। বিশ্বাস করো, এখন আর আমার মনে করো যে শেষ, তোমাদের কোর্স শেষ। এটাই আসলে সত্যি, তোমাদের কোর্স শেষ। এখন যে জায়গায় আটকে যাবা সেই জিনিসটা শিখাই দিব, এই তো শেষ। নতুন অধ্যায়গুলো একটু, যে এটার এটা আছে, এটা এটা করো, এটা শেখো, প্র্যাকটিস করো, নিজে পারলা তো, পারলা না শিখাই দিলাম। এখন পারলা না বসে থাকলা, পরীক্ষায় তো ভালো করতে পারবা না, তো আমার গালিগালাজ করে তো লাভ নাই। বুঝো নাই? তাহলে দেখো, এখানে আমাদের কোনো ক্রেডিট নেই। এই যে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া নিয়ে সবাই লাপাচ্ছে, হ্যাঁ আমার স্টুডেন্ট হ্যান হয়েছে তেন হয়েছে। আরে ভাই, তুমি যদি না পড়ো, নিজের চেষ্টাটা যদি তোমার না থাকে, তা করে লাভ আছে? ওই সবাই একই লেকচার দেয়, সবাই একই বই পড়ায়, এই কত কাহিনী করে লাভ আছে? লাপায়। নিজের কোনো ক্রেডিট নেই এখানে। আমি কল্পনাও করিনি যে আমার কোন ক্রেডিট আছে। হ্যাঁ, একটা ছেলে মেয়েরে ধৈরা অন্যভাবে তৈরি করে, সেটা আলাদা বিষয়। এখন ওই ছেলে মেয়ে যদি ওই জিনিসটা না নেয়, তাহলে কেমন আমি ক্রেডিট নেই ভাই? বরঞ্চ ছেলেমেয়েরা যখন নিজে আমাদের ক্রেডিট দিবে, সেটা আলাদা বিষয়। এই তো, এর বাইরে আমি মনে করি না যে কোনো ছেলে মেয়ে চান্স পাইলো কি পাইলো না, বা ভালো কিছু করছে, ওর ক্রেডিট আমাকে নিতে হবে। তো আমার কথা হলো, তোমরা যে কজন অলরেডি ভর্তি হয়ে গেছো, আমি এখনো প্রচার প্রচারণা করিনি। প্রচার প্রচারণা করলে আমাদের ব্যাচে হিউজ স্টুডেন্ট আসবে। ছেলেমেয়েরা জানেই না যে সিএ প্রফেশনে একজন ভাই আছে, যে সে ক্লাস নেয় এবং এভাবে ক্লাস নেয়, বুঝাই দেয়, যখন ইচ্ছে তখন কোশ্চেন করায় দেয়, প্রত্যেকটা জিনিস টাচ করে। জানে না, জানলে দেখবো যে আমাদের ব্যাচে হিউজ স্টুডেন্ট হবে। তো আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ প্রচার প্রচারণাতেও আসবো। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের বলিও, যেহেতু ক্লাসটা আমরা পাবলিক করলাম। ঠিক আছে? আর টেনশন করো না, আমার কথা হলো একজন স্টুডেন্ট হলো আমি পড়াবো, এটা নিয়ে আমার টেনশন না। আমার এখানে টাকা পয়সা ইনকাম করে বাড়ি গাড়ি করতে হবে এমনটা না। তোমরা যদি অনেক স্টুডেন্ট হয়, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কথা দিলাম, এভাবে ক্লাস আমি কন্টিনিউ করবো। এবং আমি যদি দেখা যাচ্ছে পুরো বাংলাদেশে যদি একদম পপুলার হয়ে যায়, হ্যাঁ, আমি তো জানি 1,000 টাকা করে টাকা নিলেও, দেখো এই 750 টাকা করে নিলেও যদি তোমরা 10,000 স্টুডেন্ট আমার কাছে ভর্তি হয়, 10,000 স্টুডেন্ট তো অবভিয়াসলি আসো, বরং আরো বেশি। তাহলে কতগুলো টাকা! বিশ্বাস করো, এই টাকাগুলো আমি খাবো না। বিশ্বাস করো, আমি এই টাকাগুলো দেখবো যে এমন ভালো ভালো জায়গায় ইনভেস্ট করছি, বা এমন জায়গাগুলোতে ইনভেস্ট করতেছি, সেই জায়গাতে তোমাদের মতো অনেক হাজারো হাজারো ছেলে আমি বের করে নিয়ে আসবো। আমার এই সদ ইচ্ছে স্টিল এখনো আছে, এবং এইটাই করব। বুঝছো? কিন্তু আসলে আমাকে সহযোগিতা কেউ করবে না, এটা হলো মূল কথা। তো দেখি, চেষ্টা করে যাই কত দূর পর্যন্ত কি করা যায়। তো আজকে এ পর্যন্তই নাকি? আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।